আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে সিলেবাসটা দেখতে পাচ্ছ। আমি একটা সিলেবাস শো করেছি। হ্যাঁ স্যার। সেই সিলেবাসের মধ্যে আমাদের জাস্ট দেখো, সিলেবাসের মধ্যে আমাদের এরকম 10টা ইউনিট আছে। তার মধ্যে আমরা পেপার 2 এর আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ইউনিট 7। তার মধ্যে কি রয়েছে? পেডাগোগি, অ্যান্ডাগোগি অ্যান্ড অ্যাসেসমেন্ট। তো যার 4টে আরো সাব ভাগ আছে এই ইউনিটে। তো তার মধ্যে আমরা ফার্স্ট ভাগের হাফ পর্যন্ত পড়বো। সেটা হচ্ছে কি পড়বো? পেডাগোগি পড়বো। পেডাগোগির তার যে অ্যানালাইসিস কিভাবে করবো আমরা, সেই পেডাগোগিক্যাল অ্যানালাইসিস রয়েছে, তার কনসেপ্ট, স্টেজ, এছাড়া ক্রিটিক্যাল পেডাগোগি পড়বো এবং টিচিং কে কিভাবে অর্গানাইজ করি আমরা সেটা পড়বো। তো আজকের সাবথিম এখানে দেওয়া আছে। আমরা কি পড়বো সেটা তোমাদের বললাম যে আমরা কতদূর পড়বো না। আমরা যে টিচিং এর যে অর্গানাইজ একটা টিচিং করাতে গেলে সেই টিচিংটাকে আমরা অর্গানাইজড ওয়েতে করাতে হয় আর কি। তো তুমি যখন তখন যা খুশি পড়াতে পারো না। সেই টিচিং একটা কারিকুলাম রয়েছে, সেই কারিকুলামটাকে একটা প্রপার সিকোয়েন্স বা অর্গানাইজড ওয়েতে আমাদের পড়াতে হয়। সুস্মিতা দাস, তোমার মনে হয় একটা অনই রয়েছে। সরি স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো তাহলে আমরা আজকে যেটা বুঝে গেছি আজকে কি পড়বো সেটা হচ্ছে কি পেডাগোজি। পেডাগোজি মানে কি? না, বলতে পারবে কেউ পেডাগোজি মানে? আমি চাইছি যে ক্লাসটা যেন সবাই রেসপন্স হইতে হোক, অ্যাক্টিভনেস হইতে হোক, যাতে সবারই বুঝতে সুবিধা হবে। হ্যাঁ বলো, কে বলছো? হাউ টু টিচ। হাউ টু টিচ। আচ্ছা, আর কিছু? আর কেউ বলবে? পেডাগজির মধ্যে পড়ে শিক্ষাদান পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি, শিক্ষার্থীদের মিথস্ক্রিয়া, শ্রেণীকক্ষ পরিচালনায় সবই এর মধ্যে পড়ে। আচ্ছা বেশ, ঠিক আছে, সবাই ঠিকই বলেছেন। হ্যাঁ, কিছু বলছেন কি? Art and science both of teaching. ভেরি গুড। মানে একটা কলা বা কৌশল বলছি, বা আমরা একে একটা টেকনিক বলছি। পেডাগোগি মানে বেসিক মানে প্রথমে জানো, তারপর আমরা এর হিস্ট্রি থেকে শুরু করে মানে এর প্রত্যেক উৎপত্তি শেষ হবে জানো। ফার্স্ট একটা বেসিক মিনিং সবসময় জেনে রাখবে। পেডাগোগি মানে হচ্ছে একটা টেকনিক বা স্টাইল। যে আমরা এই যে আমি তোমাদের এখন পড়াতে এসেছি, কেউ তোমাদের টিচ করাচ্ছে, প্রথমে কি একজন বললো যে হাউ টু টিচ, কিভাবে পড়াবো, কোন টেকনিকে পড়াবো, কোন স্টাইলে পড়াবো। বা এক প্রকার বলতে পারি আমি যে পেডাগোগি মানে হচ্ছে ওয়ান টাইপ অফ ইন্টারাকশন। কি বললাম? ওয়ান টাইপ অফ ইন্টারাকশন স্ট্র্যাটেজি। যে ক্লাসরুমে একজন টিচার তিনি কেমন ইন্টারাকশন করছেন, বা তিনি কেমন লার্নিং এনভায়রনমেন্ট প্রোভাইড করছেন, কেমন কন্টেন্ট প্রোভাইড করছেন, কেমন স্টুডেন্টকে ক্লাসে এঙ্গেজ রাখতে পারছেন। তার মানে কি, তিনি একটা প্রপার তার যে স্ট্র্যাটেজি বা ওয়েটাকে কোন ইন্টারেক্টিভ ওয়েতে তিনি পড়াতে সক্ষম হয়েছে, সেই ওয়েটাকে বলা হয় পেডাগোগি। এর ইতিহাস রয়েছে বা হিস্ট্রি রয়েছে, এটা মানে এমনি চলে আসেনি এই টার্মটা। দেখো, অ্যানসিয়েন্ট গ্রিস বলা হচ্ছে, অ্যানসিয়েন্ট গ্রিসে টিচার যারা থাকতো, তো আমরা জানি টিচিং কারা করায়, মূলত টিচার। তো সেই টিচারদের বলা হতো কি, তারা হচ্ছে মেন কারিগর। তাই তাদেরকে সবার সর্বা উপরে রাখা হতো। Only the most affluent members of society could afford to enroll their kids and school. যে যারা সোসাইটিতে খুব ধনী পরিবারের মানুষ প্রাচীন গ্রীসে, তারাই কি করতে পারতো বলতো, যে স্কুল থাকতো বা সেই সময় যে ইনস্টিটিউশন থাকতো বা এডুকেশন যে প্রসেস থাকতো, তার মধ্যে তাদের চাইল্ডকে ভর্তি করতে পারতো। কারা? না, প্রাচীন গ্রীসে বলা হচ্ছে যারা খুব ধনী, যারা অ্যাফিলিয়েট পার্সন, তারাই তাদের চাইল্ডকে কি করতে পারতো না, স্কুলে একমাত্র অ্যাডমিট করাতে পারতো। চিলড্রেন্স ওয়্যার
exposed to their knowledge and wisdom throughout their instruction and they internalized, যে তারা সেই তাদের মাধ্যমে সেই চাইল্ডরা সেই টিচারদের থেকে তারা কি করতো, নলেজটাকে নিত এবং তারা তাদের জ্ঞানটার পরিধি বাড়াতো সেই চাইল্ডরা, যারা সেইখানে ভর্তি হতে পারতো। কিন্তু আর যারা যে সমস্ত স্টুডেন্ট বা যে সমস্ত পরিবারের ছেলেমেয়েরা বা যে সমস্ত পরিবার খুবই গরিব, তারা কি করতো তাহলে? তারা কি পড়াশোনা করতো না? বা তারা কি এই ওয়ার্ল্ড বা বিশ্ব সম্পর্কে জানতে পারতো না? বা তাদের কি কোনো নলেজ ছিল না তাদের মধ্যে? তাহলে কিভাবে এই ওয়ার্ল্ড সম্পর্কে তারা তাহলে কনসেপ্ট নিল? সেইখান থেকে এর কিন্তু ধারণাটা উদ্ভব হয়। সবসময় টার্মটা মাথায় রাখবে, যে বলা হচ্ছে দেখো, দ্য ফার্স্ট পেডাগগস হাউএভার ওয়ার নট দিস টিচার্স, যে প্রথম পেডাগগ বা যারা বলা হতো তারা কিন্তু ওই টিচাররা নয় কিন্তু। তাহলে কারা? বিকজ দে ওয়ার টু ইম্পর্টেন্ট টু ডু দেমসেলস wealthy families used slabs to accompany their kids to and from school। যে আগে কি করা হতো বলতো, যে যারা খুব ধনী পরিবার বা যারা আগে কি থাকতো, যে স্ল্যাব থাকতো প্রত্যেকটা বাড়িতে, যে কৃতদাস বা চাকর বলা হয় একটা ট্রেডিশনাল টার্মে। তো সেই কৃতদাসরা কি করতো, তাদের চাইল্ডকে কি করতে যেত বলতো না, স্কুলে ছাড়তে যেত বা তাদের বাবা মা কোথাও বেরিয়ে গেলে সব সময় সেই চাইল্ডরা বা শিশুরা কাদের কাছে থাকতো? সেই কৃতদাসের কাছে থাকতো সব সময়, তাই না? বলা হচ্ছে these slaves were seen as knowledgeable about the ways of the world and shared their knowledge with the kids they were watching over। This concept is where the world pedagogue oriented। তাহলে বুঝতে পারছো, যেমন আগে কি হতো, যে তুমি রবীন্দ্রনাথের ছোটবেলা পড়লে বা অনেক কিছু বলছো, সুমন হ্যান্ড রেজ করেছো তো, ঠিক আছে। যে কি হতো, যে রবীন্দ্রনাথ বা তুমি পড়বে, যে যেমন রবীন্দ্রনাথকে বলা হতো যে তার ছোটবেলায় স্যাম নামে একজন চাকর ছিল, তাকে সবসময় একটা গন্ডির মধ্যে রাখার চেষ্টা করতো, দিয়ে বলতো যে এই গন্ডির বাইরে তুমি বেরোবে না, যেমন সীতাকে হরণ করে নিয়েছিল তোমাকেও চোরে বা ডাকাতে অন্য কেউ ধরে নিয়ে যাবে। তো এই যে আগেকার দিনে কি হতো, চাইল্ডরা বেশিরভাগ যে নলেজটা কার থেকে জানতে পারতো না, ওই স্ল্যাবদের থেকে, চাকরদের থেকে, তাদের থেকেই তারা সব সময় পরিচালনা পেত। কি করবে সারাদিনে, কি শিখবে, তাদেরকে প্রতিনিয়ত গল্প বলা, এই বিশ্ব সম্পর্কে জানানো, এই পরিবেশ এনভায়রনমেন্টকে জানানো, কোথায় কি রয়েছে। এই যে ওইখান থেকে এই পেডাগগ টার্মটা কিন্তু অরিজিনেট হয়েছে, যে যে স্ল্যাবসরা কিভাবে ওই কিডসদের পরিচালনা করতো। এটা ওয়ান টাইপ অফ পরিচালনা করা, যে কিভাবে মানুষ করা হচ্ছে, একটা চাইল্ডকে কিভাবে পরিচর্যা করতে পারছো, সেই টেকনিক থেকে কিন্তু পেডাগগ টার্মটা উদ্ভব হয়েছে। তাহলে এটিমোলজিক্যাল মিনিং কি না, পেডাগোগি ডেসক্রাইবস দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং স্টুডেন্ট। একটা আমরা জানি যে পেডাগোগি মানে হচ্ছে কি একটা টেকনিক। সেই টেকনিকটা কি হবে তোমার আর্ট এবং সায়েন্টিফিক। আর্ট মানে একটা হচ্ছে কি আর্টফুল হইতে, একটা ক্রিয়েটিভনেস হইতে, এবং সায়েন্স বলতে প্রপার একটা টেকনিককে বোঝায়, একটা সিকোয়েন্সকে বোঝায়, জি একটা অর্গানাইজ ওয়ে বোঝায় সায়েন্স বলতে। সেই প্রপার স্টেপস মেনটেন করে স্টুডেন্টের কাছে একজন টিচার তার কন্টেন্ট বা কারিকুলামটাকে তিনি উপস্থাপনা করার চেষ্টা করেন যেভাবে, সেটাই বলা হচ্ছে পেডাগোগি। দ্য টার্ম পরবর্তীকালে কি হয় না, পেডাগোগি হচ্ছে যে পেডাগোগুস থেকে এসছে, গ্রিক ওয়ার্ড, এই টার্মটা মাথায় রাখবে। পেডাগোগি করতে এসছে পেডাগোগুস থেকে এসছে, যার অর্থ হচ্ছে একটা হচ্ছে পেইডোস, দুটোকে ভাঙলে বা একটা পেইডোস আর একটা এগোস। এগোগোস, পেইডোস মানে কি চাইল্ড, এগোগোস মানে লিড। তাহলে আমরা এই ছোট ছোট আবার পার্ট পেয়ে যাচ্ছি, যে পেডাগোগি মানে সবাইকে পড়ানোর টেকনিক নয়। কাদেরকে পড়ানোর টেকনিক? মূলত চাইল্ড, যারা শিশু, সেই চাইল্ডকে পড়ানোর একটা টেকনিক, যে ছোট ছোট শিশু তাদেরকে পড়ানোর একটা টেকনিক, কিভাবে পড়াবো, কিভাবে তুমি লিড করবে, সেটাই হচ্ছে কি পেডাগোগি। তাই মিডাস ইট মিনস টু লিড দ্য চাইল্ড আর টু গাইড দ্য চাইল্ড। তাই অর্থ হচ্ছে কি পেডাগোগি টার্মটা, তাহলে এই টার্মটা মাথায় রাখবে, পরীক্ষায় অনেক সময় কোশ্চেন দেয় পেডাগোগি টার্মটা কোন শব্দ থেকে এসেছে, না গ্রিক ওয়ার্ড বা গ্রিক ওয়ার্ড পেইডাগোগুস, যার দুটো টার্ম, একটা হচ্ছে পেইডোস, একটা হচ্ছে এগোগুস। পেইডোস মানে হচ্ছে চাইল্ড, আর এগোগুস মানে লিড, মানে একটা চাইল্ডকে তুমি কিভাবে লিড করছো বা গাইড করছো, সেই টেকনিকটাকে বলা হয় পেইডাগোজি।
তো এই দুটো টার্ম মাথায় রাখবে। তাহলে পেডাগোগি কি, এতক্ষণ আমরা বুঝে গেছি তার কি টার্ম বা এর বেসিক মিনিং কি। না, পেডাগোগি কি একটা মেথড অফ টিচিং ইন হুইচ টিচার টিচ, একটা মেথড, যে একটা মেথডের মাধ্যমে, যে একটা টেকনিক বা মেথড যার মাধ্যমে টিচার কি পড়াচ্ছে, বোথ ইন থিওরি এন্ড প্র্যাকটিস, যে একটা থিওরিটিক্যাল নলেজ এবং প্র্যাকটিক্যাল ওয়েতে তিনি দুভাবে পড়াতে পারবেন। একটা থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল ওয়েতে তিনি কিভাবে স্টুডেন্টদের সামনে তিনি উপস্থাপন করছেন, সেটা হচ্ছে পেডাগোগি। তাহলে পেডাগোগি ইন টিচিং কি, দুটো টার্ম ভাগ করেছি, একটা হচ্ছে পেডাগোগি, হোয়াট ইজ পেডাগোগি, আর হচ্ছে হোয়াট ইজ পেডাগোগি ইন টিচিং। টিচিং এর ক্ষেত্রে কি হয়, পেডাগোজি ইন টিচিং ক্যান বি রেফার টু অ্যাজ অ্যান এডুকেটরস আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ দ্য স্টুডেন্ট লার্ন। টিচিং এর ক্ষেত্রে এটা আরো ব্রডার টার্মে চলে যাচ্ছে, মানে আরো ডিফাইন হয়ে যাচ্ছে যে পেডাগোগি মানে একটা মেথড বা ওয়ে। টিচিং এর ক্ষেত্রে তাহলে কি এটা, না টিচিং এর ক্ষেত্রে এই টার্মটা সেখানে ডিফাইন হচ্ছে, বলা হচ্ছে পেডাগোগি ইন টিচিং ক্যান বি রেফার টু অ্যাজ অ্যান এডুকেটরস আন্ডারস্ট্যান্ডিং, যিনি পড়াচ্ছেন, যিনি তোমাকে টিচ করাচ্ছেন, তিনি যাতে বুঝতে সক্ষম হন অফ হাউ দ্য স্টুডেন্ট লার্ন, একটা স্টুডেন্ট কিভাবে শিখবে, সেই শেখানোটা হচ্ছে কি পেডাগোগি ইন টিচিং। তিনি কিভাবে শেখাবেন, একটা স্টুডেন্ট কিভাবে শিখবে, সেই ওয়েটাকে বলা হয় কি পেডাগোগি ইন টিচিং। এতদূর কি ক্লিয়ারিটি নাকি ক্লিয়ারিটি হয়নি এই টার্মগুলো থেকে মধ্যে? হয়নি স্যার এটা। পেডাগোগি ইন টিচিং বুঝতে পারোনি? পেডাগোগি ইন টিচিং বললাম, টিচিং এ কারা থাকে, একজন টিচার আর একজন স্টুডেন্ট, তাই তো? টিচিং করাতে কি লাগে, কে লাগে, টিচিং কে করায়, টিচার। তো যিনি টিচিং করাচ্ছেন তাকে বুঝতে হবে তিনি কাকে পড়াচ্ছেন, কাকে, না তার সামনে যে সমস্ত চাইল্ড রয়েছে, স্পেশালি কোন ধরনের চাইল্ড, এখানে বলা হচ্ছে পেডাগোগির ক্ষেত্রে যারা শিশু, শৈশবকালীন শিক্ষার্থী যারা, তাদেরকে পড়াবেন। সেই চাইল্ডকে কিভাবে পড়াবেন বা একটা চাইল্ডকে কিভাবে শিখবে সে, সেই টেকনিকটাকে বলা হচ্ছে পেডাগোগি ইন টিচিং। বুঝতে পারছো? তুমি কিভাবে শিখবে, তোমাকে আমি কিভাবে শেখাবো, কোন ওয়েতে শেখাবো, কোন প্রসিডিওর মেনটেন করে শেখাবো। তোমাকে আমি প্রথমেই আজকে অর্গানাইজ অফ টিচিং পড়াইনি বা মডেলস অফ টিচিং পড়াইনি, আমি তোমাকে তার প্রপার আগের স্টেপে নিয়ে এসেছি। এই যে ওয়েটা চাইল্ডদের ক্ষেত্রে, এটা কিভাবে তুমি উপস্থাপন করছো বা কিভাবে একটা চাইল্ড নিতে সক্ষম হচ্ছে, এটাই হচ্ছে কি সেই ওয়েটাকে বলা হয় পেডাগোগি ইন টিচিং। বুঝতে পারলে নাকি পারলে না বলো? না পারলে বারে বারে জিজ্ঞেস করবে। ইয়েস স্যার। বেশ, তো আমি যেটা প্রথমে বলেছিলাম, পেডাগোগি একটা হচ্ছে ইন্টারেক্টিভ ওয়ে বা স্ট্র্যাটেজি, যেখানে হচ্ছে যে ইন্টারাকশন বিটুইন দ্য টিচার এন্ড স্টুডেন্ট which creates a significant impact of learners এর মাইন্ডের মধ্যে আর কি। এই পেডাগোগি অনেক রকমের টাইপস হয়েছে, পেডাগোগির ক্ষেত্রে অনেক রকম ডিফারেন্ট টাইপস রয়েছে। আমরা পেডাগোগি মানে পড়লাম, পেডাগোগি কোত্থেকে এসছে, পেডাগোগি হিস্ট্রি জানলাম, এটা অ্যাকচুয়ালি কোন টার্ম থেকে বা কাদের থেকে আসে। এবার জানবো পেডাগোগি কতগুলো টাইপস রয়েছে, ডিফারেন্ট টাইপস, যেমন সোশ্যাল পেডাগোগি, ক্রিটিক্যাল পেডাগোগি, কালচারাল রেসপন্সিভ পেডাগোগি, সক্রেটিক পেডাগোগি, কনস্ট্রাকটিভ পেডাগোগি। কতগুলো পেডাগোগি রয়েছে, তার অনেকগুলো টাইপস রয়েছে, যার মধ্যে আমি এখানে মূলত 5টা ভাগে ভাগ করেছি। ফার্স্ট হচ্ছে সোশ্যাল পেডাগোগি। এই সোশ্যাল পেডাগোগি, না এই সোশ্যাল পেডাগোগি হচ্ছে এমন একটা টার্ম যেখানে কি করা হয়, না স্টুডেন্টকে এই সোসাইটি সম্পর্কে অ্যাওয়ারনেস করানো হয়। তাকে কি জানানো হয়, যে সোশ্যাল নর্মস ভ্যালুস, এই সমস্তগুলো, এই সোশ্যাল নর্মস ভ্যালুস গুলো জানানোর জন্য আমি যে ওয়ে বা টেকনিকটা ব্যবহার করছি সেটাকে বলা হয় সোশ্যাল পেডাগোগিক্যাল টেকনিক বা সোশ্যাল পেডাগোগি। জি, সোশ্যাল পেডাগোগি ইট ইজ এম টুয়ার্ডস দ্য সোশ্যাল ডেভেলপমেন্ট। এর মূল লক্ষ্য কি, না সোসাইটি ডেভেলপমেন্ট করা, অ্যাওয়ারনেস করা এবং ওয়েলবিং অফ দ্য স্টুডেন্ট। স্টুডেন্টকে কি এই সোসাইটি সম্পর্কে অ্যাওয়ার করা, সোসাইটি কিভাবে ডেভেলপ হতে পারে সেই সম্পর্কে জানানো, এই পেডাগোগিটা কাজ। দ্য টিচিং মাস্ট কনসিস্ট অফ ভ্যালুস অ্যান্ড মোরাল এডুকেশন। টিচিংটা কি হওয়া উচিত, না স্টুডেন্টদের মধ্যে কি, যাতে আমি এই সোশ্যালটার ভ্যালু, এই সমাজের গুরুত্ব কি, সমাজের তোমার কি কন্ট্রিবিউশন হতে পারে, এই সমস্ত কিছু সোসাইটি রিলেটেড সমস্ত কনসেপ্ট জানানোই হচ্ছে কি সোশ্যাল পেডাগোগি।
নেক্সট হচ্ছে ক্রিটিক্যাল পেডাগোগি। আচ্ছা, এই ক্রিটিক্যাল পেডাগোগি এখন বাদ দিচ্ছে, একটু পরেই পড়বো। এই ক্রিটিক্যাল পেডাগোগি একটা ব্রডার টার্মসে রয়েছে। 3 নম্বরটা বলছি যে কালচারালি রেসপন্সিভ পেডাগোগি। কালচারালি রেসপন্সিভ, হোয়াট ইজ কালচার? কালচার মানে কি জানো? কালচার সংস্কৃতি। হ্যাঁ, বাংলা মানে তো সংস্কৃতি হলো, আর কিছু? বলতে পারবে কালচার মানে কি? আমাদের প্রত্যেকের কি রয়েছে? একটা নিজস্ব সংস্কৃতি। ভেরি গুড। ভ্যালুস রয়েছে, বিলিভ রয়েছে, কাস্টম রয়েছে, বিহেভিয়ার রয়েছে, তাই না প্রত্যেকের মধ্যে? তো এই প্রত্যেকটা সেই সোসাইটির কয়েকটা গ্রুপ, ছোট 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 ভাগ থাকে। সেই গ্রুপের নিজস্ব, প্রত্যেকটা গ্রুপের কি থাকে? প্রত্যেকটা গ্রুপে তাদের নিজস্ব ভ্যালু থাকে, বিলিফস থাকে, কাস্টমস থাকে, বিহেভিয়ার্স থাকে। প্রত্যেকটা গ্রুপের ভাগ আছে। সেই গ্রুপ, সেগুলো একত্রেই বলা হয় কি না প্রত্যেকটা গ্রুপের একটা কালচার। তো কালচারাল রেসপন্স পেডাগোগিটা কি না, it aims to address the cultural diversity among students। যে একটা ক্লাসরুমে কি ডাইভার্স লার্নার থাকে, কোনো একটা শ্রেণীর মানুষ থাকে না, বা একটা কালচারের শিক্ষার্থী থাকে না, ডাইভার্স কালচারে ভিন্ন ভিন্ন কালচারাল স্টুডেন্ট থাকে। টিচারের কাজ হচ্ছে কি না সেটাকে অ্যাড্রেস করা, সেই কালচারাল ডাইভার্সিটিটাকে। It helps to comprehend cultural differences among the students and increase awareness about cultural differences in school। জি, স্কুলে কি করানো উচিত না, বা একজন টিচারের কাজ কি সেই ভেরিয়াস কালচারটাকে আইডেন্টিফাই করা এবং কালচারটাকে সেলিব্রেট করা। যে সবার কালচারে একটা নিজস্বতা রয়েছে, সেই কালচারটাকে আইডেন্টিফাই করা, তাই হচ্ছে এই টেকনিক, কালচারাল রেসপন্স টেকনিক। যে অ্যাড্রেস হচ্ছে কি একজন টিচার তিনি ক্লাসরুমে যখন প্রবেশ করবেন তখন সেই ডাইভার্স চাইল্ড অফ যে স্টুডেন্ট রয়েছে সেই ডাইভার্স চাইল্ডদের নিডস আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, তাদের বেসিক কোন কালচার থেকে সেই কালচারটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন এবং সেই মতো করে তিনি পড়ানোর চেষ্টা করবেন। কারণ আমাদের সব কালচার থেকে আসি না, একটা কালচার থেকে আসি না, সবাই ভিন্ন কালচার থেকে আসি। তো তার জন্য সবার এই যে নেওয়ার টেকনিকটা আলাদা, সবার বোঝার টেকনিকটা আলাদা। তাই টিচার ক্লাসরুমে প্রবেশ করলে সেই কালচার বা ওই চাইল্ডটাকে বোঝা উচিত তিনি সেই চাইল্ডটা কোন কালচার থেকে বিলংস করছে, তার নিতে কোথাও অসুবিধা হচ্ছে, সেইটাকে বুঝতে পারার ক্ষমতা হচ্ছে কি কালচারাল রেসপন্স পেডাগোগি। নেক্সট হচ্ছে সক্রেটিক পেডাগোগি। সক্রেটিক পেডাগোগি না, সক্রেটিস বা তার এই পেডাগোগিটা কি বলতো, যে এমন এক ধরনের পেডাগোগি যেটা চাইল্ডকে সবসময় কি রাখে বলতো, অ্যাক্টিভ রাখে। যেটা কি করা যায় না, চাইল্ডকে সবসময় যে ডায়ালগ বা কোশ্চেন অ্যান্সার মাধ্যমে পড়ানোর চেষ্টা করা হয় সক্রেটিক পেডাগোগি। যে এইটা এমন একটা টেকনিক বা এমন একটা ওয়ে যেখানে ক্লাসরুমের টিচার সবসময় প্রবেশ করলে তিনি সবসময় কোশ্চেন অ্যান্সার ওয়ে বা ডায়ালগের মাধ্যমে তিনি পড়ানোর চেষ্টা করবেন, যাতে স্টুডেন্টরা ক্লাসে কি থাকে সবসময় অ্যাক্টিভ থাকে, তারা প্যাসিভ না হয়ে যায়। এর ফলে কি হয় না, তোমাকে কোশ্চেন করলে তোমার মধ্যে যে কনসেপ্ট ছিল তুমি আমাকে বলার চেষ্টা করবে। যদি তোমার মধ্যে কোনো ভুল ধারণা থাকে তাহলে আমি সেটাকে মডিফাই করার চেষ্টা করব। যদি তুমি আমার সঙ্গে তোমার কনসেপ্টটাকে না শেয়ার করো তাহলে কিন্তু আমি তোমার ওই ভুলটাকে আইডেন্টিফাই করতে পারবো না, তোমার ওই ভুলটা ভুলই থেকে যাবে। তাই সক্রেটিক এমন একটা টেকনিক, এই ওয়েতে তুমি যদি পড়াও একটা পেডাগোজিক্যাল অ্যাপ্রোচ, যেটা বলা হচ্ছে ইট এইমস টু encourage the students to gain more knowledge from other sources along with what is provided to them। যে এটা এমন একটা টেকনিক বলা হচ্ছে যে শুধু গতানুগতিক ওয়েতে পড়া নয়, যে হোয়াট ইজ প্রোভাইডেড টু দেম, যে শুধুমাত্র অ্যালং উইথ মানে শুধু তোমাকে যা পড়ালাম সেটা নয়, একটা ভিন্ন ভিন্ন এলাকা থেকে তোমাকে নলেজ গেইন করা, ডাইভার্স সোর্স থাকা উচিত তোমার মধ্যে। যে তুমি যে নলেজটা নিচ্ছ সেটা একটা ওয়ে সোর্স যেন না হয়, তোমার নলেজ গেইনিং ক্যাপাসিটি যেন ভিন্ন ভিন্ন জায়গা হয়। তার ফলে কি হবে না, তার ফলে তোমার মধ্যে কি ডেভেলপ হবে না, দিস হেল্প দ্য স্টুডেন্টস টু ফাইন্ড অল্টারনেটিভ সলিউশনস টু দ্য প্রবলেম।
তাহলে তুমি কি করতে পারবে, যে কোনো প্রবলেমের সবসময় অল্টারনেটিভ সলিউশন খুঁজে বের করার চেষ্টা করতে পারবে সব সময় তোমার মধ্যে। সক্রেটিক এমন একটা টেকনিক যেটা তোমার নলেজের সোর্সটা একটা জায়গা নয়, ভিন্ন ভিন্ন ওয়ে থাকতে পারে। এতদূর ক্লিয়ার কি ক্লিয়ার নয়? হ্যাঁ কোথাও অসুবিধা, কোথাও অসুবিধা আমাকে টুকুতেই পয়েন্ট ধরানোর চেষ্টা করবে যে এই জায়গাটা আমি বুঝতে না পারছি স্যার। না। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, ভালো বুঝতে পেরেছি। বেশ বেশ, কি বললাম, ক্লাসে লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবে। কোশ্চেন অ্যান্সার আছে, কোশ্চেন যেগুলো প্রিভিয়াস সেগুলো দিয়েছি, খুব খুব মানে অ্যাক্টিভ হয়ে শোনার চেষ্টা করবে আর আমাকে কোশ্চেন করার চেষ্টা করবে না বুঝতে পারলে। নেক্সট টেকনিকটা কি, কনস্ট্রাকটিভিস্ট পেডাগোগি। কনস্ট্রাক্ট মানে কি, কোনো কিছু তৈরি করা বা নির্মাণ করা, তাই না? কনস্ট্রাক্ট মানে, তো এই যে কনস্ট্রাকটিভিস্ট পেডাগোগি, এটাও এক ধরনের টেকনিক বা এটাও এক ধরনের স্টাইল পড়ানোর। এটা কি টেকনিক না, এটা এমন এক ধরনের টেকনিক যার ফলে লার্নাররা সবসময় কি থাকে, সবসময় অ্যাক্টিভলি কোনো কিছু কনস্ট্রাক্ট করার চেষ্টা করে তার নলেজটাকে। সে তার যে নলেজটাকে সে নিচ্ছি বা গেন করছি, বা সেটা সবসময় কিভাবে করবে না, সে অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট করবে তার নলেজটাকে, বা এই যে ওয়ার্ল্ড সম্পর্কে যে এক্সপিরিয়েন্সটা নিচ্ছে সেইটা সবসময় সে যে কনস্ট্রাক্ট করবে, সেইটা সবসময় কিভাবে সে বুঝে করবে। সে না বুঝে কোনো কিছু নলেজটাকে নেওয়ার চেষ্টা করবে না। তার যে নলেজ যে কনস্ট্রাক্ট ব্যাপারটা, এইটা মূলত কোত্থেকে আসে বলো তো, এই কনস্ট্রাকটিভিস্ট থিওরি অফ লার্নিং তোমরা পড়বে বা হয়তো পড়েছো। কোথায় রয়েছে বলো তো কনস্ট্রাকটিভিস্ট থিওরি অফ লার্নিং? সিলেবাসে, নেটের সিলেবাসে ইউনিট 3-তে রয়েছে, তাই না? ওই লার্নিং থিওরির মধ্যে রয়েছে। তো ওই যে কনস্ট্রাকটিভ থিওরি অফ লার্নিং, তার উপর বেশ করে এই কনস্ট্রাকটিভ পেডাগোগিটা হয় আর কি। এটা তাহলে কি বলছে না, ইট রেফার্স টু এ থিওরি অফ ইনস্ট্রাকশন, যে এটাও এক প্রকার ইনস্ট্রাকশন দেওয়ার টেকনিক, where students are asked to absorb and understand course concept through rich exploration. তারা সবসময় যে নলেজটা নিচ্ছে গেইন করছে সেটা সবসময় পুরো রিচ এক্সপ্লোরেশন মানে অনেকটা গভীরে গিয়ে সেটাকে নেওয়ার চেষ্টা করছে বা বোঝার চেষ্টা করছে, অ্যাবজর্ব করার চেষ্টা করছে এই কনসেপ্টটাকে। It supports experiential learning where students learn through doing. তাহলে এটা কনস্ট্রাকটিভিস্ট এমন একটা টেকনিক সেখানে স্টুডেন্টরা কি করবে, লার্নিং বাই ডুইং, করে শিখবে, সবসময় অ্যাক্টিভলি কাজ করতে করতে শিখবে, কনস্ট্রাক্ট করবে তার নলেজটা। তাহলে কিভাবে করার চেষ্টা করবে, কোন টেকনিক না, লার্নিং বাই ডুইং এর মাধ্যমে সে সবসময় নলেজটাকে নেওয়ার চেষ্টা করবে। বা টিচার তিনি এই যে যদি অ্যাপ্রোচটা ইউজ করেন তাহলে স্টুডেন্টকে সবসময় কার মাধ্যমে পড়াবেন না, থ্রু লার্নিং থ্রু ডুইং এর মাধ্যমে। Ultimately, the constructivist pedagogy supports the idea that knowledge cannot be passively absorbed, instead constructed or modified through individual experiences. তাহলে বলা হচ্ছে এটা এমন একটা টেকনিক যেটা হচ্ছে কি স্টুডেন্ট প্যাসিভলি শিখবে না, অ্যাক্টিভলি লার্নিং বাই ডুইং এর মাধ্যমে যে অ্যাপ্রোচটা তুমি যদি এটা ফলো করেন তাহলে সেই ধরনের অ্যাপ্রোচ বা টেকনিকটাকে বলা হয় কনস্ট্রাকটিভিস্ট পেডাগোজি। এবার সিলেবাসে তাহলে আমরা দেখো সিলেবাসে কি পড়লাম, পেডাগোগির এতক্ষণ মানে পড়লাম। এবার কি পড়বো, পেডাগোজিক্যাল অ্যানালাইসিস পড়ার চেষ্টা করবো, যার মধ্যে কনসেপ্ট। বলুন কি বলছেন? ক্রিটিক্যালটা হলো না। হ্যাঁ ক্রিটিক্যালটা পড়াবো, আমি ক্রিটিক্যালটা পড়াবো বলছি। ক্রিটিক্যাল পেডাগোগিটা দেখো সিলেবাসেই রয়েছে, সিলেবাসটা দেখেছো এই যে ক্রিটিক্যাল পেডাগোগিটা আমরা দেখতে পাচ্ছি সিলেবাসে, দেখা যাচ্ছে তো? রেসপন্স করবে, ওখানে পড়াবো, ঠিক আছে? তো নেক্সট কি না, আমরা আসবো পেডাগোজিক্যাল অ্যানালাইসিস, যার মধ্যে কি রয়েছে, কনসেপ্ট আর স্টেপস রয়েছে। পেডাগোজিক্যাল অ্যানালাইসিস আমরা এতক্ষণ পেডাগোগি মানে জেনেছি একটা সায়েন্স অফ আর্ট অফ টিচিং বলা হচ্ছে, একটা ওয়ে বা স্টাইল। অ্যানালাইসিস মানে কি, অ্যানালাইসিস মানে সবসময় কি করা, অ্যানালাইসিসে কি হয় সবসময় বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ। বিশ্লেষণ মানে কেমন,
বর্ণনাভাবে বলো বলো বলো, স্পষ্টভাবে বলো। আরে বলো। মানে একজন শিক্ষক একজন স্টুডেন্টকে যখন কোনো কিছু শেখালো সেটাকে যাচাই করা বা পরীক্ষা করার জন্য একটা ছোটখাটো একটা পরীক্ষা নেওয়া হলো, নেওয়ার মাধ্যমে বোঝা যাবে যে সে সেই বিষয়টা কতটা বুঝেছে, তার দক্ষতাটাকে যাচাই করা। আচ্ছা দেখো, অ্যানালাইসিস মানে কি? অ্যানালাইসিস মানে হচ্ছে ছোট 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 পার্টে বিভাগ করা। অ্যানালাইসিস মানে কিছু নয়, অ্যানালাইসিস মানে সব সময় যে বিষয়বস্তুটাকে আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করব। যে আমাদের সামনে ধরো কোনো সাবজেক্ট থাকে, কোনো বিষয় থাকে, এই যে তোমাদের সামনে এখন একটা সিলেবাস রয়েছে, তো এই যে সিলেবাসটা, এই সিলেবাসটা রয়েছে কি পেডাগোগি অ্যান্ডগি অ্যাসেসমেন্ট। তো এইটাকে কি ছোট 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 পার্টে ভাগ করা হয়েছে, দেখো, তাই না? অ্যানালাইসিস। তো পেডাগোজিক্যাল অ্যানালাইসিস মানে হচ্ছে এই কনসেপ্ট এই বা যে বিষয়টা। প্রশ্ন করা হচ্ছে এটাও, হ্যাঁ বলো বলো মানে বলো। প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে, এই মানে আপনি যে প্রশ্ন করছেন বা আমরা স্টুডেন্টরা যে উত্তরগুলো দিচ্ছি, এর মাধ্যমে একটা অ্যানালাইসিসও হচ্ছে। হ্যাঁ সেটার মাধ্যমে তো হচ্ছে, সেটা তো একটা টেকনিক বা ওয়ে, সেটাও অ্যানালাইসিস হয়। কিন্তু এই পেডাগোজিক্যাল অ্যানালাইসিস এর মানে হচ্ছে আমি যে টিচিংটা করাবো বা আমি যে টিচিংটা তোমাদের সামনে উপস্থাপন করব বা করছি, সেইটাকে ছোট 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 পার্টে উপস্থাপন করা। এটার মানে হচ্ছে পেডাগোজিক্যাল অ্যানালাইসিস। বুঝতে পারলে যে এইখানে পেডাগোজিক্যাল অ্যানালাইসিস এর মানে কি? যে টিচিং লার্নিং যে প্রসেসটা হয়, সেই টিচিং লার্নিং প্রসেসটা কি একটা প্রপার সিস্টেমেটিক ওয়েতে পড়াতে হয়, একটা প্রপার সিকোয়েন্স মেনটেনেন্স করে পড়াতে হয়। সেই সিকোয়েন্স বা সিস্টেমেটিক ওয়েটাকে বলা হয় পেডাগোজিক্যাল অ্যানালাইসিস। এবার এর স্টেপসটা ইম্পর্টেন্ট, যে পেডাগোজিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে কতগুলো স্টেপস রয়েছে, এই স্টেপসটাকে বোঝার চেষ্টা করবো। স্টেপস থেকে পরীক্ষার কোশ্চেন পড়ে, স্টেপস গুলো মাথায় রাখো, একটা এক্সাম্পল দিয়ে আমরা পড়ার চেষ্টা করব। ফার্স্ট স্টেপস কি বলছে? কন্টেন্ট অ্যানালাইসিস। ফার্স্ট স্টেপস কি? কন্টেন্ট অ্যানালাইসিস। দে স্টেপ 1, concepts of a unit to be divided into appropriate subunits and arrange the selected subunits into a number of required credit hours. বোঝা গেল না ব্যাপারটা? যে টিচার যে কনসেপ্টটা তিনি টিচিং করাতে যাবেন বা করাবেন, সেইটাকে তিনি যে অ্যানালাইসিস ওয়েতে পড়াবেন, তার কতগুলো স্টেপস বা ভেঙে ভেঙে তিনি পড়াবেন। সেই স্টেপস গুলো কি? ফার্স্ট হচ্ছে কন্টেন্টটাকে, কন্টেন্টস অফ এ ইউনিট টু বি ডিভাইডেড ইনটু অ্যাপ্রোপ্রিয়েট সাব ইউনিট। যে প্রথমে যে কন্টেন্ট, সে বিষয়টাকে ছোট 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 সাব ইউনিটে ভাগ করা, অ্যান্ড অ্যারেঞ্জ দ্য সিলেক্টেড সাব ইউনিটস ইন টু এ নাম্বার অফ রিকোয়ার্ড আওয়ার্স। সেই ইউনিটগুলোকে আবার কিসে ভাগ করবো? ওই সাব ইউনিটকে কত ঘন্টা সময় লাগবে, সেই সময়টাকে ক্রেডিট আওয়ার্সটাকে আমাকে সেটাকে ডিফাইন করে দিতে হবে। একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখো এক্সাম্পলটা কি বলছে না, কন্টেন্টটা হচ্ছে কি তোমার লার্নিং, কন্টেন্টটা হচ্ছে কি লার্নিং, সে তার কতগুলো অবজেক্টিভস রয়েছে সে ঠিক আছে, বা লার্নিং এন্ড টিচিং। এর ক্ষেত্রে কতগুলো সাব ইউনিটে ভাগ করা হয়েছে দেখো। তাহলে আমাদের কোর্স কন্টেন্ট এখানে কি না, লার্নিং এন্ড টিচিং। এটাকে কতগুলো ছোট ছোট সাব ইউনিটে ভাগ করা হচ্ছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, 5। এবার এই ইউনিট 1 আমার কতক্ষণ সময় লাগবে? কতক্ষণ দেওয়া আছে? কতক্ষণ সময় লাগা উচিত যে ইউনিট 1টা আমার ডেলিভারি করতে? 7 ঘন্টা। 7 ঘন্টা। তাহলে ফার্স্ট স্টেপসটা ক্লিয়ার কি ক্লিয়ার নয়? স্টেপ 1, যে স্টেপ 1 এর কাজ কি, তিনি যখন পড়াবেন বা একজন টিচার যখন ক্লাসরুমে কোনো কনসেপ্ট তিনি উপস্থাপন করেন, তার ফার্স্ট কাজটা বোঝা গেছে কি যায়নি? বোঝা গেছে। বেশ, এবার আসি নেক্সট স্টেপে। নেক্সট স্টেপের কাজ হচ্ছে যে এসেন্স গুলো জানানো, যে সামারাইজ ইচ কন্টেন্ট অফ দ্য সিলেক্টেড সাব ইউনিট, বা বলা হয় যে ব্রিফলি রাইট দ্য এসেন্স অফ দ্য কন্টেন্ট। যে এখানে যে আমরা যে সাব ইউনিট গুলো ঠিক করেছি, সেই সাব ইউনিট একটা প্রত্যেকটা কি এসেন্স তার সামারাইজ করা, প্রত্যেকটা সাব ইউনিটের মধ্যে কি কি রয়েছে, সেই বা কি পড়াতে চাই সেইগুলোকে সামারাইজ করে দেখানো আর কি।
যে প্রত্যেকটা সাব ইউনিটে, এই যে প্রত্যেকটা সাব ইউনিটের মধ্যে কি কি রয়েছে সেই এসেন্স বা তার যে তোমার কন্টেন্টটাকে, ইচ কন্টেন্টটাকে সামারাইজ করা আর কি। থার্ড স্টেপ হচ্ছে কি, কানেক্ট প্রিভিয়াস নলেজ রিকোয়ার্ড ফর দ্য সাব ইউনিট। এই যে তোমার বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিয়াস নলেজ বলা হয় আর কি, যে লার্নার যারা তাদের আমরা যে ইউনিটটা প্রোভাইড করছি, যে এই যে কনসেপ্টটা এমন ভাবে পড়াবো যাতে তারা কি করতে পারে না, যাতে তারা প্রিভিয়াস নলেজ বা পূর্ববর্তী তাদের যে জ্ঞানটা রয়েছে তার সঙ্গে কানেক্ট করে পড়তে পারে। এমন কন্টেন্ট রাখবো সেই কন্টেন্টটাকে সে কি না আগের যে বিষয়বস্তু শিখেছে তার সঙ্গে সে কি করতে পারে, কন্টেন্ট করে সে পড়তে পারে। যেমন কি এই যে ধরো এখানে দেওয়া হয়েছে যে লার্নিং কি, লার্নিং এর টাইপস, রিমেম্বারিং, ফরগেটিং। ধরো এখানে তোমার প্যাভলোভের থিওরি, স্কিনারের থিওরি, ক্লাসিক্যাল কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশনিং কি। তো তিনি বললেন ধরো ক্লাসিক্যাল কন্ডিশনিং হবে তোমরা কি জানো বলো। তার মানে তারা যারা জানে বা তাদের যদি কোনো কনসেপ্ট, যদি কন্ডিশনিং যদি কোনো কনসেপ্ট থাকে বা পূর্বে যদি কোনো আগে শিখে থাকে, তাহলে সেটার সঙ্গে সে রিলেট করে বলার চেষ্টা করবে। তো টিচারের কাজ হচ্ছে কি, টিচারের কাজ হচ্ছে কি না, এই সাব ইউনিটগুলোকে এমন ভাবে তিনি ভাগ করবেন যাতে স্টুডেন্টরা তার প্রিভিয়াস নলেজের সঙ্গে সেটাকে কানেক্ট করতে পারে। কিছু বলছেন কেউ? আচ্ছা, নেক্সট কি না 4 নম্বর স্টেপ হচ্ছে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস টু বি সিলেক্টেড ফর ইচ সাব ইউনিট। প্রত্যেকটা সাব ইউনিটের কি ভাগ করা উচিত, ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস, অর্থাৎ একজন টিচার যেটা পড়াবেন তার উদ্দেশ্যটা কি, এই ইউনিটটা শেষ করার পর শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে, সেই অবজেক্টিভসটা তিনি আগে থেকে যেন ঠিক করেন, সেই ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ তাকে সিলেক্ট করতে হয়। স্টেপস 5 কি না টিচিং স্ট্র্যাটেজিস টু বি ইমপ্লিমেন্টেড উইথ দ্য ফলোইং কম্পোনেন্টস। যে টিচিং স্ট্র্যাটেজি ঠিক করা প্রত্যেকটা, সেইটা কি হতে পারে না, এই 5টা টেকনিক দেওয়া। যেমন টিচিং মেথডস টু বি সিলেক্টেড, যে কোন টিচিং মেথড তিনি পড়াবেন বা সেই টিচিং মেথডটা তাকে সিলেক্ট করতে হবে যে আমি কিভাবে পড়াবো তোমাদের। টিচিং এইডস ঠিক করতে হবে যে তোমাদের আজকে পড়ানোর সময় আমার টিচিং এইডস গুলো কি ছিল, এখানে আজকে তোমাদের আমি যেটা পড়াচ্ছি তার টিচিং এইডস কি এখানে। এই যে পিপিটি, পিপিটি, ভেরি গুড। পিপিটি হতে পারে, ল্যাপটপ হতে পারে, আমার মাউস হতে পারে, আমার তোমার পেন হতে পারে, বোর্ড হতে পারে আমার লেখার, তাই না? তো এই যে এইগুলো হচ্ছে আমার কি টিচিং এইডস। তাহলে এইভাবে তোমাকে পড়াতে গেলে আমার এইডস গুলোকে আমার লেগেছে কিন্তু। তাহলে টিচার সেই স্ট্র্যাটেজি ঠিক করবেন, তিনি টিচিং স্ট্র্যাটেজি ঠিক করতে গেলে তার কি কি লাগবে না, কোন মেথড তিনি পড়াবেন সেটা সিলেক্ট করতে হবে। কিভাবে না, আমি তোমাদের অনলাইন মেথডে পড়াবো, সেই অনলাইন মেথডে পড়ানোর জন্য আমার কি কি টেকনিক লাগবে বা এইডস লাগবে মূলত সেটাকে সিলেক্ট করবে। মেথডস টু বি ইলাবোরেট প্রপারলি, সেই মেথডটাকে এবার কি করতে হবে, আমাকে ব্রডারলি ইলাবোরেট করতে হবে যে এই মেথডটা পড়ে বা যেটা তিনি পড়াচ্ছেন সেই মেথডটাকে তিনি কি করবেন না লিখতে হবে আর কি, তাকে ইলাবোরেট করবেন প্রপারলি যে এই মেথডটা আমরা এইভাবে টেকনিক্যালি পড়াবো। তারপর কি রাইট প্রবিং কোশ্চেন অ্যান্ড প্রোভাইডিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফর দেম। প্রবিং কোশ্চেন মানে জানো, প্রবিং কোশ্চেন মানে কি, এনি আইডিয়া কারো প্রবিং কোশ্চেন? বোধমূলক প্রশ্ন। ওয়ান টাইপের বোধমূলক, মানেটা বলো যে প্রবিং কোশ্চেন মানে এটা কি? অবশ্যই বোধমূলক কোশ্চেন। প্রবিং কোশ্চেন মানে নতুন প্রশ্ন। হ্যাঁ, মানে এমন একটা প্রবিং মানে অনুসন্ধান করা, সবসময় মাথায় রাখবে। প্রবিং মানে কি? স্যার হ্যালো। হ্যাঁ বলুন। স্যার বলছিলাম কি যে মানে কোন চ্যাপ্টার হচ্ছে, আমি দেরিতে ঢুকলাম তো, চ্যাপ্টারের নামটা একটু বলে দিলে আমার বুঝতে সুবিধা হয় আর কি। হ্যাঁ, আমি ইউনিট 7 পড়াচ্ছি। নলেজ এন্ড কারিকুলাম। না, পেডাগোগি, অ্যান্ডাগোগি এন্ড অ্যাসেসমেন্ট চ্যাপ্টার রয়েছে দেখবেন নেটের সিলেবাসে। হ্যাঁ স্যার, পেডাগোগি মানে শিশু শিক্ষা, অ্যান্ডাগোগি মানে কি মানে ওল্ড এজ বয়স্ক শিক্ষা, চাইল্ড মানে ওটা হচ্ছে অ্যাডাল্ট লার্নারদের জন্য অ্যান্ডাগোগি। হ্যাঁ অ্যান্ডাগোগি অ্যাডাল্টদের জন্য, আর এটা চাইল্ডের জন্য। আর ওর সঙ্গে আরেকটা সব। হ্যাঁ বলুন।
আর একটা শব্দ আছে না, পেডাগোগি, অ্যান্ড্রাগোগি, আর একটা হিউটাগোগি। হ্যাঁ হিউটাগোগি মানে হচ্ছে সেলফ রেটেড লার্নিং, নিজে যেটা বলে সেলফ শিখছেন। লার্নিং, হ্যাঁ সেলফ লার্নিং। হ্যাঁ তা ওর উপরে একটা ভাগ দিয়েছেন তাই তো? হ্যাঁ, আমি পেডাগোগি পড়াচ্ছি এখন। পেডাগোগিতে পেডাগোগি সিলেবাসে দেখবেন পেডাগোগির মানে রয়েছে কি, পেডাগোগি তুমি কিভাবে অ্যানালাইসিস করে ক্লাসরুম উপস্থাপন করবে, ক্রিটিক্যাল পেডাগোগি রয়েছে এবং অর্গানাইজিং অফ টিচিং রয়েছে। এই পার্টটা আমি আজকে পড়াচ্ছি। ও অর্গানাইজেশন, টিচিং আর টেকনিক অফ পেডাগোজিক্যাল অ্যানালাইসিস, ক্রিটিক্যাল পেডাগোগি এগুলো পড়াচ্ছি, ঠিক আছে? অ্যানালাইসিস, ক্রিটিক্যাল অ্যানালিসিস অফ পেডাগোগি। আচ্ছা ঠিক আছে। তো তাহলে অ্যানালাইসিসের এই পার্টে আমরা এসে গেছি যে প্রবিং কোশ্চেন। প্রবিং কোশ্চেন মানে কি, তোমাকে সব সময় অনুসন্ধান করতে হবে, এমন কোশ্চেন রাখা উচিত যাতে স্টুডেন্টরা ভাবে। ওই একজন বলছিলেন না যে বোধমূলক, মানে এমন কোশ্চেন তোমাকে দেব যাতে তোমাকে ভাবতে সাহায্য করে। এই ধরনের কোশ্চেন বা তোমাকে নিজে হতে সেই কোশ্চেনটার অ্যান্সার নিজে তৈরি করতে পারো, এমন কোশ্চেন তোমার সামনে আমি শোনার চেষ্টা করব। প্রবিং মানে এই ধরনের কোশ্চেন কিন্তু টিচারকে ক্লাসরুমে রাখা উচিত, যে রাইট প্রবিং কোশ্চেনস এন্ড প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফর দেম, এবং সেই কোশ্চেনের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি হতে পারে সেটা ঠিক করা। আমি তোমাদের যেমন আজকে এটা পড়ানোর শেষে আমি তোমাদের কোশ্চেন করাবো, কি কি কোশ্চেন হতে পারে, কোনটা ইম্পর্টেন্স, তার কি অ্যান্সার হতে পারে সেটা যেমন বলবো, সেইটা আমাকে ঠিক করা। তারপর হচ্ছে ওয়ার্কশিট ফর দ্য সাব ইউনিট টু বি প্রিপেয়ার। তার জন্য কি করা উচিত না, কাজ দিয়ে দেওয়া উচিত, এইটা ইউনিটের প্রত্যেকটা ইউনিটের কি কি কাজ হতে পারে সেই ওয়ার্কশিটটা ঠিক করা। স্টেপস, এটা কোন স্টেপস পড়লাম, স্টেপস 5, টিচিং স্ট্র্যাটেজি ঠিক করতে গেলে কি কি টেকনিক ইউজ করছি দেখ। স্টেপস কি 6 কি, ইনসার্ট সুইটেবল এক্সাম্পল, ইলাস্ট্রেশন অর অ্যানালাইসিস ফর দ্য সাব ইউনিট। যে আমি তোমাদের যেটা পড়াবো সেটা কি একটা এক্সাম্পল আকারে যাতে পড়াতে পারি, সেইটা যেন তিনি স্টেপ 6 এ মেনটেনেন্স করে। যে টিচিং স্ট্র্যাটেজি ভালো না, আমি তার জন্য এই যে অ্যাপ্রোপ্রিয়েট, আমি তোমাদের দেখো একটা সিলেবাস দেখে পড়াচ্ছি, সিলেবাসের কোন আওয়ার্স কখন কি রয়েছে, কোথায় রয়েছে, সেইভাবে পড়ানোর চেষ্টা করছি। সেই যে সুইটেবল এক্সাম্পলটা আমাকে কি করতে হবে, আগে থেকে ঠিক করে রাখতে হবে যে এইভাবে পড়াবো। স্টেপ 7 কি না, প্রিপেয়ার এ টেবিল অফ স্পেসিফিকেশন ফর দ্য সাব ইউনিট। যে এই 7 আর 8 একই বলা হয়, যে ওয়ান টাইপ অফ, যে এর সঙ্গে কি করতে হবে, রাইট criteria different test items each with specific criteria for the sub unit। যে পড়ানোর সময় তিনি ক্রাইটেরিয়া ডিফারেন্স টেস্ট আকারে কোশ্চেন রাখবেন। এই যে টেবিলটা তিনি ভাগ করেছেন স্পেসিফাই প্রত্যেকটা সাব ইউনিটে, সেই সাব ইউনিটের জন্য কোশ্চেন রাখবেন। কোশ্চেনটা কেমন, যেমন লাস্টে দেখবে একটা ফাইন্ডিংস দেওয়া থাকে, যেমন তোমরা এনসিইআরটির বুকগুলো পড়লে ওখানে দেখতে পাবে যে শেষে লেখা থাকে যে কতগুলো কোশ্চেন থাকে যেগুলো সলভ করো, সেই ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টের কোশ্চেন থাকবে। হোয়াট ইজ ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট, এনি আইডিয়া কারো? অ্যাসেসমেন্ট অনেক রকম টেস্ট হয়, ক্রাইটেরিয়া এন্ড রাউন্ড রেফারেন্স টেস্ট, কারো জানা আছে? ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট, হ্যাঁ বলুন। কোন শিক্ষার্থী 10-এর মধ্যে যদি 8 পায়, তখন এই 8টা যে পেলো, এই 2 যে কেন পেলো না, সেই 2টাকে বলা হচ্ছে সিআরটি। 2টা কেন পেলো না, তাহলে এনআরটি কি? যে নাম্বারটা পেলো 10-এর মধ্যে 8, সেটা হলো এনআরটি। 10-এর মধ্যে 8 যেটা বললো সেটা এনআরটি। আচ্ছা, আর কিছু এনআরটি সিআরটি? আচ্ছা, আমার কাজটা কিন্তু এনআরটি সেটা এখন পড়ার নয়, আমি জাস্ট বেসিকটা জিজ্ঞেস করছি। ক্রাইটেরিয়া, আচ্ছা ফরমেটিভ আর সামেটিভ ইভালুয়েশনের ক্ষেত্রে এটা কোথায় ইউজ হয় দুটোর মধ্যে? ফরমেটিভ শিক্ষা চলাকালীন আর সামেটিভ না না না, আমি বলছি ক্রাইটেরিয়া আর নন রেফারেন্স টেস্টের মধ্যে কোথায় ফরমেটিভ আর কোথায় সামেটিভ ইভালুয়েশন ইউজ করা হয়? সিআরটির ক্ষেত্রে সামেটিভ। সিআরটির ক্ষেত্রে সামেটিভ। আচ্ছা ঠিক আছে, একটু কনসেপ্ট একটু চেঞ্জ করে নেবেন। মানে এই সিআরটির ক্ষেত্রে ফরমেটিভ ইভালুয়েশন ইউজ করা হয় যেখানে পার্সেন্টেজ থাকে, আর এনআরটির ক্ষেত্রে তোমার আপনার সামেটিভ ইভালুয়েশন ইউজ করা হয় যেখানে পার্সেন্টাইল ইউজ করা হয়। তো ঠিক আছে, এগুলো এখন কাজ নেই আমার। তো সেই ক্রাইটেরিয়ান মানে হচ্ছে আগে থেকে ঠিক করা একটা ক্রাইটেরিয়া, যে সেই ঠিক করাটাই হচ্ছে তোমার হচ্ছে যে ক্রাইটেরিয়া, ধরো তুমি 50-এর মধ্যে 25 পেলে পাস, এইরকম কয়েকটা ক্রাইটেরিয়া, আরো অনেক ডেফিনেস রয়েছে, সেই ক্রাইটেরিয়া আগে থেকে ঠিক করা আর কি, যেটা ফরমেটিভ ইভালুয়েশনের ক্ষেত্রে ইউজ হয়। এটা পার্সেন্টেজ আকারে থাকে, এইরকম ম্যাটার অনেক কিছু থাকে। তো ঠিক আছে, তো এইখানে হচ্ছে সেই ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টের এই টাইপের তিনি কতগুলো টেস্ট আইটেম রাখবেন আর কি আগের থেকে, যে
এই ক্রাইটেরিয়া তিনি ভাগ করে দেবেন যে এই ইউনিটের শেষে এই ক্রাইটেরিয়া গুলো তুমি অ্যান্সার দাও। এটা হচ্ছে পেডাগোগি অ্যানালিসিস স্টেপস। ক্লিয়ার? আমার কনসেপ্টটা এই স্টেপসটা ক্লিয়ার কি ক্লিয়ার নয়? 7-8টা একবার বলবেন। হ্যাঁ, 7-8টা জাস্ট বললাম যে 7-8টা তোমার হচ্ছে তিনি এবার একটা এই যে প্রিপেয়ার এ টেবিল অফ স্পেসিফিকেশন ফর দ্য সাব ইউনিট, যে এই যে ইউনিট গুলো পড়ালাম সেই ইউনিট গুলো সাব ইউনিটে ডিভাইড করবো। সেই সাব ইউনিটের কি ডিভাইড করবো না কোশ্চেন আকারে। কোন ধরনের কোশ্চেন না ক্রাইটেরিয়া ডিফারেন্ট টেস্ট নেওয়ার জন্য সেই ধরনের প্রত্যেকটা ইচের ক্রাইটেরিয়া ঠিক করা, যে এই ইউনিটের জন্য এই টাইপের কোশ্চেন থাকবে, সেই ক্রাইটেরিয়া গুলো আমাকে ডিফাইন করতে হবে, সেইটাকে ঠিক করা আর কি। বুঝতে পারলেন? ওকে স্যার। বেশ, কোথাও অসুবিধা হলে বলবেন। এতক্ষণ কোথাও কোনো ডাউট কোথাও কারো ক্লিয়ার হয়নি যদি থাকে? আছে কি কারোর? না স্যার। হ্যালো স্যার। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বেশ বেশ বেশ। এবার আমরা পড়বো ক্রিটিক্যাল পেডাগোগি। কি পড়বো? ক্রিটিক্যাল পেডাগোগি। এটা এক ধরনের ফিলোসফি বলা হয়। ক্রিটিক্যাল পেডাগোগি তাহলে এক ধরনের কি কি বলা হয়? ফিলোসফি। ফিলোসফি। এটা কি? এইটা ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল মানে কি? কোন কনসেপ্ট আছে ক্রিটিক্যালের কনসেপ্ট কোন কারণ? ক্রিটিক্যাল মানে কি? জটিল কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা। হ্যাঁ, মানে জটিল ভাবে ভাবা, তাই তো? ভেরি গুড, ভালো অ্যান্সার দিয়েছো। জটিল ভাবে ভাবা। এইটা কি না, এইটা যিনি ডেভেলপ করেছিলেন না তিনি হচ্ছেন কি না পাওলো ফ্রেরি। তাহলে ক্রিটিক্যাল পেডাগোগির ফাউন্ডার কে? এই টার্মগুলো মাথায় রাখবে, পরীক্ষা কোশ্চেন পড়ে নেটে বা সেটে, যে ক্রিটিক্যাল পেডাগোগির ফাউন্ডার হচ্ছে কি পাওলো ফ্রেরে। তিনি একজন ব্রাজিলিয়ান ফিলোসোফার ছিলেন এবং এডুকেটর। তিনি এই যে ক্রিটিক্যাল পেডাগোগির কনসেপ্টটা কবে দেন না, তার একটা বই পাবলিশ হয় পেডাগোগি অফ দ্য অপ্রিস্ট 1968 সালে। সেইখানে তিনি এই ক্রিটিক্যাল পেডাগোগির তোমার কনসেপ্টটা দেন। এর একটা ব্রড হিস্ট্রি রয়েছে, যে পাওলো ফ্রেরি মূলত সম্ভবত তোমার 1921 সালে তিনি জন্মগ্রহণ করেন একটা মিডিল ক্লাস শ্রেণীতে আর কি। তো তিনি যে সময় জন্মগ্রহণ করছেন কি বলতো, ওই সময় কি হতো বলতো, যে খুব গরিব পরিবারে একটা জন্মগ্রহণ করেন আর কি ফ্রেরি। তো সেখানে মানে এতটাই তিনি গরিব ছিলেন, তো সেই সময় কি যে মহামারী থাকতো, অনেক ধরনের কন্ডিশন থাকতো, অনেক মানুষই গরিব থাকতো। সেই গরিব ফ্যামিলিতে তার ফ্রেরির জন্ম, এবং এতটাই গরিব ছিলেন তাকে একটা সময় কিন্তু ড্রপ আউট হতে হয় স্কুল থেকে। তো স্টেজে মানে তাকে কি হতে হয়, ড্রপ আউট হতে হয়, অপৃষ্ঠ হতে হয়। অপৃষ্ঠ মানে কি বলতে পারবে? অপৃষ্ঠ মানে এনি আইডিয়া? অপৃষ্ঠ মানে তুমি কি হচ্ছ, তোমাকে কেউ কি করে দিচ্ছে, নিচের দিকে নামাচ্ছে, তোমাকে কেউ নিপীড়ন করার চেষ্টা করছে, তাই না? তো ওই যে তার ওইখান থেকে কিন্তু তিনি মানে তার একটা ওই যে তিনি স্কুল থেকে আছে না, ওই সময় ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না। যারা ধনী পরিবারের ছেলে মেয়ে তারাই শুধু পড়াশোনা করতে পারে, গরিব ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না, স্কুল ছুট হয়ে যায়। এই যে ম্যাটার গুলো সবসময় একটা অটোক্রেটিক ম্যাটার চলে। এই ধরনের ব্যাপার থেকে এড়িয়ে আসার জন্য ওই ট্র্যাডিশনাল চাপটাকে তিনি কমানোর জন্য একটা বই লেখেন বা একটা কনসেপ্ট দেন তার বইতে। সেই বইটার নাম হচ্ছে কি পেডাগোগি অফ দ্য অপ্রিস্ট। যে সমস্ত চাইল্ড বা যারা এই তোমার পেডাগোগি থেকে অপৃষ্ঠ হচ্ছে, নিপীড়িত হচ্ছে, সেই খান থেকে বেরিয়ে কিভাবে আসবে তার জন্য কি বলছেন, ক্রিটিক্যাল পেডাগোগির কনসেপ্ট দিয়ে দিচ্ছেন। কি বলছে এখানে দেখো, যে দ্য টিচিং কনসেপ্ট নোন এজ ক্রিটিক্যাল পেডাগোগি encourages teacher and instructor to support student in challenging, oppressive and overwhelming situation.
যে স্টুডেন্টকে কি করা না অ্যাক্টিভ করা। যে এইখান থেকে যে এটা ওয়ান টাইপ অফ যে ক্রিটিক্যাল থিওরি সেখান থেকে নেওয়া, যেখানে তোমার ব্যাংকিং মডেল অফ এডুকেশন ছিল, তার তিনি কিন্তু বিরোধী করেন, ক্রিটিসাইজ করেন। তাহলে কার ক্রিটিসাইজ করেন? ব্যাংকিং সিস্টেম অফ এডুকেশন বা ব্যাংকিং মডেল অফ এডুকেশন। ব্যাংকে আমরা কি করি? ব্যাংকে গিয়ে যেমন টাকা রেখে দিই, কাজ কি? টাকা দিই আর নি। ঠিক তেমনি তিনি বলছেন ওই সিস্টেম অফ এডুকেশনের সঙ্গে তুলনা করছেন ব্যাংকিংটাকে, যে টিচার এলো, তিনি যা নলেজ এনে স্টুডেন্টকে দিল, স্টুডেন্ট সেটা তার মতো করে নিয়ে নিল, ব্যাস। এই যে স্টুডেন্টকে বলা হয় এমটি স্টমাক বলে তিনি উল্লেখ করছিলেন, যে ওই ব্যাংকিং সিস্টেমে কনসেপ্ট ছিল যে স্টুডেন্ট কিছু জানে না, কে জানে? সর্বে সর্বা টিচার জানে। তিনি তার নলেজটা কার কাছে প্রোভাইড করছেন? ট্রান্সফার করছেন। ব্যাংকে যেমন টাকা তুমি দিয়ে আসো, জমিয়ে দিয়ে আসো, ঠিক তেমনি টিচারও তার যে নলেজটা আছে সেটা স্টুডেন্টকে দিয়ে দিল, ট্রান্সফার করে দিল। এই যে লেনদেন, এটা কোনো অ্যাপ্রোচ হয় না যে তুমি স্টুডেন্টকে কিছু জানে না, ও তুমি নিজের মতো করে চালনা করবে একজন টিচার, এটা হতে পারে না। এই যে ব্যাংকিং সিস্টেম অফ এডুকেশনের তিনি এখানে কি করলেন? ক্রিটিসাইজ করলেন। তিনি কি বললেন? সেখান থেকে ক্রিটিসাইজ থেকে বেরিয়ে আসার জন্য তিনি প্রবলেম পজিং কোশ্চেনের ধারণা দেন। প্রবলেম পজিং কোশ্চেন মানে কি? যে শিক্ষার্থীদের সামনে তিনি কোনো প্রবলেম তুলে ধরবেন, সেই প্রবলেমটা তারা নিজেরা সলভ করার চেষ্টা করবে, বা তারা সবসময় প্যাসিভ থাকবে না, তারা টিচারদের সামনে সবসময় অ্যাক্টিভ ওয়েতে সেই প্রবলেমের সলিউশন খোঁজার চেষ্টা করবে। কি বললাম? আমার কথাটা কি বোঝা যাচ্ছে না যাচ্ছে না? এই টার্মগুলো অসুবিধা হলে বলুন। স্যার এটা আরেকবার রিপিট করবেন কি? প্রবলেম কজিং কোশ্চেন করবেন? হ্যাঁ, প্রবলেম পজিং কোশ্চেন মানে কি হচ্ছে, তোমাকে শিক্ষার্থীর সামনে একটা প্রবলেম তুলে ধরা, আর কি এমন একটা কোশ্চেনিং প্রবলেম তুলে ধরবো যাতে স্টুডেন্টরা ওই প্রবলেমের সলিউশনটাকে নিজেরা ভাবে। তার জন্য এখানে তিনি ওই ডায়ালগ মেথড বা তোমার তাদের মধ্যে ক্রিটিক্যাল অ্যাওয়ারনেস টার্মটা তিনি উল্লেখ করেন, যে ক্রিটিক্যাল পেডাগোগি মানে হচ্ছে স্টুডেন্টদের যাতে অ্যাক্টিভনেস বাড়ানো যায়, তারা যাতে কোনো বিষয় আমি যা বলছি সেটাই ঠিক, তার বাইরে কিছু হতে পারে না একজন টিচার, এই ধরনের যাতে ওই কনসেপ্টে তারা না বিশ্বাস করে, তার থেকে বেরিয়ে আসে ক্লাসরুমে যারা অ্যাক্টিভ থাকে, তার জন্য তিনি কি বললেন? যে চাইল্ডদের মধ্যে ক্রিটিক্যাল অ্যাওয়ারনেসটা বাড়ানো। এই সোসাইটি বা এই ইকোনমিক্যাল কন্ডিশন, এই তোমার জেন্ডার, রেস, এগুলো সম্পর্কে সোসাইটির যে প্রবলেম, এগুলো সম্পর্কে তাদের ক্রিটিক্যাল অ্যানালাইসিস করা, কেন হচ্ছে, কেন অপ্রেসড হচ্ছে, মানুষ কেন তাড়িত হচ্ছে, এই যাতে তার ফলে তারা একটা অ্যাকশন নিতে পারে, তার ফলে তারা এইখান থেকে একটা বেরিয়ে আসতে পারে, ক্রিটিক্যালি ভাবতে পারে, তাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করা। এইরকম একটা অ্যাপ্রোচ তিনি স্টুডেন্টদের মধ্যে আনার চেষ্টা করেন। কে? পাউলো ফ্রেরি, যার নাম দেওয়া হয় ক্রিটিক্যাল পেডাগোগি। এবার টার্মটা কি লেখা আছে বোঝার চেষ্টা করো। যে দ্য টিচিং কনসেপ্ট নোন অ্যাজ ক্রিটিক্যাল পেডাগোগি এনকারেজেস টিচার অ্যান্ড ইনস্ট্রাক্টরস। কি করে? টিচার আর স্টুডেন্ট দুজন কি করে? তোমার টু সাপোর্ট স্টুডেন্টস, যে যিনি ইনস্ট্রাক্টর বা যিনি টিচার কি করেন না, টু সাপোর্ট স্টুডেন্টকে এমন ভাবে তিনি সাপোর্ট করেন যাতে স্টুডেন্ট কি করতে পারে? ইন চ্যালেঞ্জিং, অপ্রেসিভ এন্ড ওভারওয়েলমিং সিচুয়েশন, একটা সিচুয়েশন থেকে তারা বেরিয়ে আসতে পারে, একটা সিচুয়েশনে তারা যাতে সেই চ্যালেঞ্জিং কন্ডিশন থেকে একটা সলিউশন বের করতে পারে। এই ধরনের অ্যাপ্রোচ তিনি আনার চেষ্টা করেন, বা এই ধরনের অ্যাপ্রোচ টিচার আর স্টুডেন্টদের মধ্যে ডেভেলপ করেন যাতে the foundation lies in the concept of critical theory which calls for recognizing and challenging the social order. এই সোসাইটিতে যদি কোনো অর্ডার তোমার পছন্দ না হয়, যদি কোনো নর্মস তোমার পছন্দ না আছে, তাহলে তুমি যাতে তার বিরুদ্ধে কথা বলতে পারো, তুমি তোমার কোশ্চেনটা যাতে অ্যারাইজ করতে পারো, তোমার মধ্যে যাতে প্যাসিভনেস না আছে, তুমি সোসাইটিতে খারাপটাকে খারাপ বলতে যাতে শেখো, ভালোটাকে ভালো বলতে শেখো, এই ধরনের মানবতা যাতে তোমার মধ্যে ডেভেলপ হয়, এই ধরনের অ্যাপ্রোচ তিনি স্টুডেন্টদের মধ্যে ডেভেলপ করার চেষ্টা করছিলেন। দ্য ক্রিটিক্যাল পেডাগোগি ইজ অ্যাবাউট চ্যালেঞ্জিং দ্য ট্র্যাডিশনাল পাওয়ার স্ট্রাকচার, যে যাদের কাছে সবকিছু, যারা সর্বসর্বা, যারা ট্র্যাডিশনাল ওয়েতে তাদের পাওয়ারটাকে কাজে লাগাচ্ছে সবসময়,
সেইটাকে তুমি যাতে চ্যালেঞ্জ করতে পারো, এই ধরনের অ্যাপ্রোচ তোমার মধ্যে ডেভেলপ করানোই হচ্ছে কি ক্রিটিক্যাল পেডাগোগির কাজ। তার জন্য এর কতগুলো ফাউন্ডেশনাল প্রিন্সিপাল রয়েছে, যেমন স্টুডেন্টদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং তৈরি করা, তাদেরকে নিজের হতে এম্পাওয়ারমেন্ট করে তোলা, তাদের মধ্যে ডায়ালগ কমিউনিকেশন যাতে তারা করতে পারে প্রতি মুহূর্তে, সোশ্যাল জাস্টিস যাতে আনতে পারে, এই যে সোসাইটিতে কোনো অবিচার হলে তারা তার বিরুদ্ধে যাতে কথা বলতে পারে, এবং রিফ্লেকশন এবং অ্যাকশন যাতে নিতে পারে প্রতি মুহূর্তে যে খারাপ কাজ হলে, সেই রকমের কনসেপ্ট তৈরি করা হচ্ছে ক্রিটিক্যাল পেডাগোগির কাজ। ক্লিয়ার নাকি ডাউট আছে? ডায়লগটা একটু বলবেন? ডায়ালগ মানে হচ্ছে কি বলতো, যে কথোপকথন। এই যে তুমি আমাকে কোশ্চেন করছো, আমি তোমাকে জিজ্ঞেস করছি, এটা কি হচ্ছে আমাদের মধ্যে? কমিউনিকেশন। কমিউনিকেশন হচ্ছে, বাকি হচ্ছে কথোপকথন হচ্ছে তো। কথোপকথন এইটা হচ্ছে ডায়ালগ, বুঝতে পারলে? আমি যদি বলতাম এ না তোমার কেউ কিছু বলবে না, আমি যা বলছি সেটাই শুনে যাও, এটাই ঠিক, এর বাইরে কিছু হবে না, তাহলে কি ওইটা ডায়ালগ হতো? না। না। এই যে তুমি বলতে পারছো, এই যে অ্যাপ্রোচটা তোমাদের মধ্যে ডেভেলপ করানো হচ্ছে ডায়ালগ মেথড। ক্লিয়ার সবার? নেক্সট আসবো মডেলস অফ টিচিং। এবার কতগুলো আমাদের টিচিং মডেল পড়তে হবে, যে টিচিংটাকে আমাদের কিভাবে উপস্থাপন করা যায়, যে তার কতগুলো মডেল রয়েছে আর কি। যে মডেল মানে একটা প্ল্যান করা আর কি, যে একটা টিচিং কিভাবে পড়াবো, এগুলো খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় পেপার 1 প্লাস পেপার 2 এইখান থেকে কোশ্চেন পড়ে, এই পেডাগোগি থেকে। তার মধ্যে মডেল অফ টিচিংটা হচ্ছে দু জায়গায় ইম্পর্টেন্স, পেপার 1 আর পেপার 2 দুটোর ক্ষেত্রে এটা লাগে, মাথায় রাখবে। যে মডেল অফ টিচিং মানে একটা কিছুই নয়, মডেল অফ টিচিং মানে একটা প্ল্যান করা। যে তুমি একটা ইনস্ট্রাকশন মেটেরিয়াল বা তুমি একটা যে ইনস্ট্রাকশন ক্লাসে দেবে, ক্লাসরুমে একজন টিচার ক্লাসরুমে সবসময় আসে, তোমরা পড়বে যে পড়ানো হবে, দেখবে যে তিনি সবসময় ইনস্ট্রাকশন দিতে আসেন, তিনি টিচিং করাতে আসেন না, তিনি কি করাতে আসেন? ইনস্ট্রাকশন, যেটা প্রিভিয়াসলি তিনি ভেবে এসেছেন সেইটাকে উপস্থাপন করেছেন। এবার সেইখান থেকে টিচিংটা আরো ব্রডার হয়ে যায়। আমি যেটা পড়ালাম তার বাইরে যদি আরো কোনো কনসেপ্ট কোশ্চেন হয়, বা আর বাইরে যদি আরো কোনো কথোপকথন হয়, সেইগুলো হচ্ছে টিচিং এর মধ্যে পড়ে যায়, সেটা অনেক পরের ব্যাপার। তো তিনি যে ইনস্ট্রাকশন দিতে আসছেন, তো সেই ইনস্ট্রাকশনটা একটা কি না প্রি প্ল্যান যে করা, সেই প্ল্যানটা একটা মডেল আকারে উপস্থাপন করা আর কি। তো সেই মডেল অফ টিচিং এর ক্ষেত্রে কতগুলো এলিমেন্টস রয়েছে, এই এলিমেন্টস গুলো টু মাচ ইম্পর্টেন্স। যে কোনো টিচিং পড়াতে গেলে বা কোনো কনসেপ্ট পড়াতে গেলে একজন টিচারের যদি যে কোনো মডেল রয়েছে, অনেকগুলো মডেল রয়েছে, কোনো মডেল ফলো করতে গেলে এই এলিমেন্টস গুলো তাকে মাথায় রাখতে হবে। কতগুলো এলিমেন্টস না, দ্য মডেল ডেভেলপড বাই দ্য ব্রুস জস এবং হচ্ছে মার্সা ওয়েল, যে এটা এই 6টা এলিমেন্টসে তিনি কথা বলেন। যে কোনো মডেল বা স্ট্রাকচার তুমি পড়াতে গেলে, ওয়েতে পড়াতে গেলে তার কতগুলো কম্পোনেন্টস এর প্রয়োজন পড়ছে? 6টা। ফার্স্ট হচ্ছে ফোকাস। ফার্স্ট কি? ফোকাস। তুমি যেটা পড়াচ্ছ সেটার অ্যাকচুয়ালি এইমসটা কি, অবজেক্টিভসটা কি, সেইটা ঠিক করা। তাহলে প্রত্যেকটা টিচিং মডেল তুমি যখন বানাবে, এটা প্ল্যান করবে, সেই প্ল্যানের মধ্যে ফার্স্ট যে ক্রাইটেরিয়া তোমার জানা উচিত সেটা কি? ফোকাস। ফোকাস মানে কি? তুমি যে কনসেপ্টটা পড়াচ্ছ তার অ্যাকচুয়ালি ক্লাসের অবজেক্টিভসটা কি, তার লক্ষ্যটা কি, সেই কন্টেন্টের বা সেই বিষয়বস্তুর, সেইটা আগে ঠিক করা। এই যে আমরা বলি না যে আজকে আমাদের টিচিং এর অবজেক্টিভ এইগুলো, বা আমরা এইটার দ্বারা এই শিখতে পারবো, সেটাই হচ্ছে কি ফোকাস। নেক্সট হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্স মানে কি না, তুমি যেটা পড়াবে সেটা প্রপার স্টেপস মেনটেনেন্স করে পড়াবে। সিনট্যাক্স মানে সবসময় মাথায় রাখবে একটা স্ট্রাকচারাল ওয়েতে পড়ানো। কিভাবে পড়ানো? স্ট্রাকচারাল ওয়েতে। সেই স্ট্রাকচারাল ওয়েটা কেমন না, প্রপার স্টেপস সিকোয়েন্স। তুমি যখন তখন যা খুশি পড়াতে পারো না। আমি এখন তোমাদের পেডাগোগি বলে দিলাম, তারপর ইউটিউবে চলে গেলাম, তারপর আবার চলে গেলাম তোমাদের কারিকুলামে, তারপর আবার চলে গেলাম ম্যানেজমেন্টে। এরকম হলে কি একটা সিনট্যাক্স বজায় থাকে একটা কনসেপ্টে? নিশ্চয়ই নেই। তো এই যে তুমি যেটা পড়াবে, ক্লাসরুম উপস্থাপন করবে, তার সেটাকে প্রপার স্টেপ বাই স্টেপ যাতে উপস্থাপন করতে পারো,
সেটা হচ্ছে সিনট্যাক্স। সোশ্যাল সিস্টেম, সোশ্যাল সিস্টেম তাহলে কি হতে পারে টিচিং মডেলের মধ্যে? ক্লাসরুমে কারা থাকে? ক্লাসরুমে টিচার স্টুডেন্ট। টিচার স্টুডেন্ট। সোসাইটিতে কারা থাকে? মানুষ থাকে। স্পেসিফিক্যালি আমি যদি মানুষ বলছি, অনেকে থাকে। তো মানুষরা কি করে? একে অপরের সঙ্গে ইন্টারাকশন করে না, তাই তো? ক্লাসরুমের সোশ্যাল সিস্টেমটা হচ্ছে এমন এক ধরনের প্ল্যাটফর্ম যেখানে দেখা হয় টিচার আর স্টুডেন্টদের মধ্যে কেমন রিলেশনশিপ রয়েছে, একটা ক্লাসরুম কেমন, সেই ক্লাসরুমটা অটোক্রেটিক নাকি ডেমোক্রেটিক, নাকি সেটা স্টুডেন্ট সেন্টার নাকি টিচার সেন্টার ক্লাসরুম চলছে, সেই এনভায়রনমেন্টটাই হচ্ছে সোশ্যাল সিস্টেম। সোসাইটিতে যেমন প্রত্যেকটা মানুষ প্রত্যেকের সময় ইন্টারাকশন করে, ঠিক তেমনি একটা ক্লাসরুমেও যারা থাকে কারা থাকে? টিচার স্টুডেন্ট। সে টিচার স্টুডেন্টদের মধ্যে কেমন রিলেশন, সেই ক্লাসরুমটা কোন ওয়েতে চলছে, সেটাই হচ্ছে সোশ্যাল সিস্টেম। নেক্সট হচ্ছে প্রিন্সিপালস অফ রিঅ্যাকশন। প্রিন্সিপাল অফ রিঅ্যাকশন মানে কি? যে টিচার রিঅ্যাক্টস করা, প্রিন্সিপাল রিঅ্যাকশন রিঅ্যাক্টস করা। এখানে রিঅ্যাকশনটা কার বলা হচ্ছে? টিচারের। স্টুডেন্ট, আমি পড়াচ্ছি, তোমরা কোশ্চেন করছো, আমি সেই কোশ্চেনটা অ্যান্সারটা কোন ওয়েতে দেব, কিভাবে রিঅ্যাক্ট করব। তুমি মাঝখানে, আমি পড়াতে পড়াতে মাঝখানে কোশ্চেন করে গেলে, আমি তোমার কথাটাই শুনলাম না, আমি তোমাকে এটা পড়ানোর পর বললাম হ্যাঁ এবার বলো কি বলছি, এটাই হচ্ছে আমার রিঅ্যাকশন। তাহলে প্রিন্সিপাল অফ রিঅ্যাকশনটা কার? টিচার রিঅ্যাক্টস করবেন স্টুডেন্টদের রেসপন্সের পরিপ্রেক্ষিতে কেমন, সেটাকে বলা হয় প্রিন্সিপাল রিঅ্যাকশন। চারটা ক্লিয়ার কি ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার ক্লিয়ার। ভেরি গুড। এগুলো মানে ঠিকঠাক ভাবে বোঝা যাচ্ছে তো, নাকি কোথাও অসুবিধা হলে বলবে? ঠিকঠাক ভাবে বোঝা যাচ্ছে তো? সিনট্যাক্স মানে কি হলো তাহলে? প্রপার ওয়েতে স্টেপ বাই স্টেপ পড়ানো। আর সোশ্যাল সিস্টেম? ক্লাসরুমটা কেমন, এনভায়রনমেন্টটা কেমন, টিচার স্টুডেন্টের যে রিলেশন। ভেরি গুড। এবার 5 নম্বরে পড়বো আমরা সাপোর্ট সিস্টেম। সাপোর্ট সিস্টেম মানে কি? এই যে তোমরা একটু আগে বললে যে আমার এটা পড়াতে গেলে কি কি সাপোর্ট লাগবে, কি কি মেটেরিয়ালস লাগবে, সেটা ঠিক করে। ঠিক তেমনি সাপোর্ট সিস্টেম হচ্ছে, সেটাও এই যে কোনো মডেল তৈরি করতে গেলে, কোনো টিচিং মডেল তৈরি করতে তার সাপোর্ট সিস্টেম লাগবে, যে রেফার্স টু দ্য অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট আদার দেন ফ্যাসিলিটি ইউজুয়ালি অ্যাভেল। যে আমার যে লার্নিংটাকে যাতে আরো বেশি ক্রিয়েটিভ করে তোলে, তোমাদের কাছে আরো ইজিলি তোমরা বুঝতে পারো, তার জন্য কোন কোন মেটেরিয়ালস লাগবে, সেই সাপোর্ট সিস্টেমটা ঠিক করা। আর সবস হচ্ছে কি এফেক্টস অফ দ্য মডেল, যে আমি যেটা পড়ালাম যে এই যে মডেলটার এফেক্টিভস কি হতে পারে। একটা হচ্ছে ইনস্ট্রাকশনাল এফেক্ট, একটা হচ্ছে নার্চারাল এফেক্ট। ইনস্ট্রাকশনাল এফেক্ট মানে হচ্ছে স্টুডেন্টদের মধ্যে ডিরেক্ট এফেক্ট কি পড়ছে, যে তাদের মধ্যে এই যে ডিরেক্ট রেজাল্টটা কি পেতে পারি আমি, সেটাকে দেখা। আর নার্চারাল এফেক্ট হচ্ছে ইনডিরেক্ট এফেক্ট দেখা হয় স্টুডেন্টদের মধ্যে। যেমন ইনডিরেক্ট মানে তাদের মধ্যে, হ্যাঁ বলুন বলুন। নার্চারাল এফেক্ট মানে ইনডিরেক্ট, যেমন তাদের মধ্যে কেমন অ্যাটিটিউড, ভ্যালু, সোশ্যাল স্কিল ডেভেলপ হচ্ছে, এইগুলো দেখা। এটা হচ্ছে নার্চারাল এফেক্ট, তারা নার্চার করতে পারে বাইরে, এটা হচ্ছে নার্চারাল। এই এফেক্টটা দেখা হয় কি তোমার এই মডেলস অফ টিচিং এর ক্ষেত্রে। মূলত এই প্রথম পাঁচটাকে নিয়ে কাজ হয়, যেহেতু এই তোমার শিক্ষাবিদ জস তিনি দিয়েছিলেন ছোটা, সেই ছোটা দেওয়া মূলত 5টা নিয়ে কাজ হয়। এবারে টিচিং মডেলের ক্ষেত্রে কতগুলো লেভেলস রয়েছে। কতগুলো লেভেলস না, পড়াতে গেলে 3টা লেভেলস মেনটেন করতে হয়। একটা মেমোরি লেভেল, একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল, একটা রিফ্লেক্টিভ লেভেল। কতগুলো লেভেল? মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, আর একটা হচ্ছে কি রিফ্লেক্টিভ লেভেল ফোকাস করা হয়। মেমোরি লেভেলকে বলা হয় থটলেস টিচিং। থটলেস মানে কি? চিন্তা ভাবনা করতে হবে না, কোন রকম চিন্তা ভাবনা করতে হবে না, এই রকম অ্যাপ্রোচ যখন পড়ানো হচ্ছে, থটলেস। 3টা অ্যাপ্রোচ মাথা রাখবে। আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে থটফুল, তোমাকে চিন্তা ভাবনা করতে হচ্ছে, থটফুল টিচিং বলা হয়। আর রিফ্লেক্টিভ লেভেল মানে হচ্ছে আপার বা মোস্ট থটফুল টিচিং বলা হয়। কি বলা হয়? মোস্ট থটফুল টিচিং বলা হচ্ছে। এই টিচিং গুলো আমরা এবার পড়বো, সিলেবাসে রয়েছে, দেখবে টিচিং গুলোর ভাগ রয়েছে। ফার্স্ট হচ্ছে মেমোরি লেভেল অফ টিচিং। মেমোরি লেভেল অফ টিচিং কি করা হয়? এখানে কি করা হয় বলতো? এখানে জাস্ট স্টুডেন্টকে কোনো ফ্যাকচুয়াল ইনফরমেশন জানানো হয়,
বা কোনো ইনফরমেশনকে জাস্ট ক্র্যামিং করা, ক্র্যাশ করা, জাস্ট নেওয়া। মেমোরি, ধরো তোমাকে আমি জিজ্ঞেস করছি ভারতবর্ষ কবে স্বাধীনতা লাভ করে, কত সালে স্বাধীনতা লাভ করে, কত সালে? 1947 15ই আগস্ট। এটা কি তোমার জন্য কোনো ভাবতে হলো এখন, মানে বুঝতে হলো যে গভীরে গিয়ে না। কেন ওই দিনটাই হলো বা ওই তারিখটাই কেন? তোমার জাস্ট একটা ফ্যাকচুয়াল ইনফরমেশন মনে রাখতে পেরেছো। প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল, তোমার মোবাইল নাম্বারটা মুখস্থ বলো। এইগুলো কি তোমার কোনো, এই তোমার মোবাইল নাম্বারটা ধরো তুমি বললে যে আমার মোবাইল নাম্বার 89 তো এইটা করার জন্য তুমি বুঝে বুঝে করেছিলে বা তোমার বেশি চিন্তার প্রয়োজন পড়ছিল? জাস্ট তুমি সেটা কি করছিলে, মুখস্থ করার চেষ্টা বা ইনফরমেশনটাকে গ্র্যাপস করার চেষ্টা করছিল শুধু। এইটা হচ্ছে মেমোরি, যেখানে কোনো কি কোনো চিন্তা ভাবনার প্রয়োজন পড়ে না, থটলেস বলা হয়। কি হচ্ছে এখানে, জাস্ট ইনফরমেশনকে জাস্ট কি জানা। Memory level is the most thoughtless level of teaching. It's only concerned with কি sharpening memory of the mental ability to grasp information. এটা আমটা ধরে পরীক্ষায় কোশ্চেন এসেছে আগে, যে কি জাস্ট কোনো কিছু ইনফরমেশন গ্র্যাপস করা যায়, দেখা জানা আর কি। যে হ্যাঁ দ্য টিচার প্রেজেন্ট, এখানে কতগুলো তিনি ফ্যাক্টস বলছেন। যে মেমোরি লেভেলে কি হয়, এটা লোয়ার লেভেলের টিচিং নাকি আপার লেভেলে? মেমোরি লেভেল লোয়ার লেভেল, সব থেকে আপার লেভেলে কি? রিফ্লেক্টিভ লেভেল। ভেরি গুড। তাহলে মেমোরি লেভেলে ফার্স্ট ফিচার হচ্ছে লোয়ার লেভেল টিচিং। এইখানে জাস্ট কোনো ফ্যাকচুয়াল ইনফরমেশন তুমি জানো, যে ফ্যাকচুয়াল এক্সাম্পল গুলো বললাম সেটা জাস্ট তোমার জানা এবং মুখস্থ করা। মেমোরি লার্নিং টেন্স তোমার মেমোরিটাকে জাস্ট রিটেন করা আর কি, কোনো ইনফরমেশন কুইকলি। যাতে তোমার মেমোরি অনেক টাইপস রয়েছে, সেগুলো দেখবে হয়তো পড়েছো আগে, যে মেমোরি তোমার কি হয়, অনেক টাইপস হয়। লং টার্ম মেমোরি, শর্ট টার্ম মেমোরি, আরো অনেক টাইপস রয়েছে। মেমোরি আবার টেকনিক্স রয়েছে মনে করার উপায়, যেমন তার কি বলে যে অনেক ধরনের টেকনিক রয়েছে মেমোরি মনে করার আর কি। তো সেই টেকনিক তুমি ইউজ করতে পারো। চাঙ্কিং একটা টেকনিক, অনেক টেকনিক রয়েছে। তো এই যে মেমোরি লেভেল হচ্ছে কি জাস্ট কোনো ইনফরমেশন কুইকলি কি করা, কুইকলি কোনো ইনফরমেশন তুমি রিকভার বা জানা, মনে করার চেষ্টা করো। তাই এইটা হচ্ছে কি মেমোরি লেভেল। যেটা তোমার কিসের না, মেমোরি লেভেল লার্নিং ইজ এ প্রি রিকুইস্টিক ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। তাহলে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এর আগে আমাদের কি প্রয়োজন, মেমোরি লেভেলের প্রয়োজন পড়ে। এইখানে জাস্ট কোনো বিষয়বস্তুর উপর শুধু ফোকাস রাখা হয়, কিন্তু সেইটা কিভাবে হচ্ছে সেইটা তোমাকে না জানলেও হয়। এখানে স্টুডেন্টদের কি হয়, ল্যাক অফ কমিউনিকেশন থাকে, এখানে কোনো রকম কমিউনিকেট তাদের করতেই হয় না। এইখানে যেখানে যেটাই ফোকাস রাখে, ওরাল আর রিটিং টেস্টের ক্ষেত্রে ফোকাস রাখে, স্টেপস এর ক্ষেত্রে আমরা পড়বো যে কোথায় ফোকাস রাখা হয়। ওরাল, এই মেমোরি লেভেল টিচিং জাস্ট মুখস্থ করে বলো বা লিখে দাও, এটা হচ্ছে এই দুটো টেস্টে এখানে ফোকাস রাখা হয় মেমোরি লেভেলের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে সিলেবাস আছে মডেলস অফ টিচিং এর মধ্যে কার মডেল দেওয়া আছে সিলেবাসে মেমোরি লেভেলে, জানো? হার্বার্টিয়ান মডেল। ভেরি গুড, হার্বার্টিয়ান মডেল। তাই দ্য মডেল অফ টিচিং ইজ অরিজিনেটেড বাই দ্য জোহান ফ্রেডরিক হার্বার্ট। পরীক্ষায় এই ফুল ফর্মটা মাথায় রাখবে। কিছুদিন আগে একটা এরবার তার আগের বারে কার ফুল ফর্ম এসেছিল বলতো? এরিকসনের। দিয়ে দিয়েছি এরিকসনের ফুল ফর্ম কি। তাই তোমরা প্রত্যেকটা যার ফাউন্ডার পড়বে তার ফুল ফর্ম পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? হার্বার্টের ফুল ফর্ম কি? জোহান ফ্রেডেরিক হার্বার্ট। যেখানে 5টা স্টেপস এর কথা বলা আছে। তাহলে মেমোরি লেভেল টিচিং এ কে দিয়েছিল মূলত, কার আমরা থিওরি পড়বো এখানে? হার্বার্ট দিয়েছিল। যে হার্বার্ট 5টা স্টেপস, ফোকাস, সিনট্যাক্স, সোশ্যাল সিস্টেম, সাপোর্ট সিস্টেম, ইভালুয়েশন সিস্টেম। কটা সিস্টেম? 5টা সিস্টেম। এই 5টা আমরা আগে পড়েছি কি পড়িনি? মানে অ্যাকচুয়ালি বেসিক মানে কি? ফোকাসের বেসিক মানে কি? অবজেক্ট বা গোল। গোল। এবার এই লেভেলগুলোর প্রত্যেকটা ফোকাস থাকবে। এবার মেমোরি লেভেলের ফোকাস কি? মেমোরি লেভেলের ফোকাস কি না, এর মেইন ফোকাস হচ্ছে কি দ্য টিচিং এট মেমোরি লেভেল এইমস এট কাজিং লার্নিং দ্যাট মে এনাবল দ্য স্টুডেন্টস কি করতে পারবে এর ফলে, এর মূল লক্ষ্য কি না, টু ট্রেন দ্য মেন্টাল ডিসিপ্লিন। যে লার্নার যারা তাদের কি মানসিক প্রশিক্ষণ দেওয়া, মেন্টালি যারা তারা কি করতে পারে, বিষয়বস্তুগুলোকে মনে রাখতে পারে, সক্ষম হয়, কোনো বিষয়কে তারা রিকল করতে পারে, ধারণ ক্ষমতা। যে মেন্টাল ডিসিপ্লিন মানে হচ্ছে তোমার মধ্যে ধারণ ক্ষমতা ডেভেলপ করা, কোনো ইনফরমেশন কত তাড়াতাড়ি তুমি মনে রাখতে পারছো,
সেই মেন্টাল ডিসিপ্লিন তোমার মধ্যে ডেভেলপ করানো, এটা হচ্ছে মেমোরি লেভেল ফার্স্ট লক্ষ্য বা এইমস তার ফোকাসে। টু অ্যাকোয়ার ফ্যাকচুয়াল ইনফরমেশন, তোমাকে ফ্যাকচুয়াল ইনফরমেশন জানানো। তারপর হচ্ছে তোমার সেই লং টার্মে তুমি যাতে সেটাকে মনে রাখতে পারো, আর হচ্ছে কি তুমি রিকল যাতে রিকগনাইজ করতে পারো ইনফরমেশন। এর কাজ হচ্ছে তোমাকে জাস্ট কোনো তথ্যকে জাস্ট মনে করা, অনুসরণ করা, আর কিছুই নেই, এর বেসিক ফোকাস। এখানে সিনটেক্স কি, এই প্রত্যেকটা মডেল পড়বে। আর একটা কথা বলে দিয়ে যাই যে প্রত্যেকটা মডেলের ক্ষেত্রে সিনটেক্স গুলোকে মাথায় রাখবে। কি মাথায় রাখবে প্রত্যেকটা মডেলের? সিনটেক্স। সিনটেক্স থেকে প্রত্যেকটা মডেলের যে কোনো বারে একটা একটা কোশ্চেন পড়ে। আর এবারে মেমোরি, এইবারে যারা এই পেপারটা দিয়ে এলে সেখানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের মডেল সিনটেক্স পড়েছিল, তার আগের বারে হয়তো তোমার মেমোরি লেভেলের সিনটেক্স দিতে পারে, পরে এবারে ধরো লিফলেট লেভেলের সিনটেক্স দিতেই পারে। তো সিনটেক্সটা প্রত্যেকবারই থাকে, মোটামুটি প্রায় থাকে। তো এর কাজ কি না, এর সিনটেক্সের ক্ষেত্রে কি হয় না, হার্ভার্ড 5টা স্টেপস দিয়েছিল। কটা স্টেপস? 5টা স্টেপস, যার মধ্যে ফার্স্ট হচ্ছে প্রিপারেশন এবং ইন্ট্রোডাকশন করানো, নেক্সট হচ্ছে প্রেজেন্টেশন করা, থার্ড হচ্ছে অ্যাসোসিয়েট করানো বা কম্পারিজন করানো, ফোর্থ হচ্ছে জেনারেলাইজ করা, ফিফথ হচ্ছে কি অ্যাপ্লিকেশন করা। তাহলে 5টা স্টেপস মনে রাখবে। কি 5টা স্টেপস? না, ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন করানো, মানে এই যে শিক্ষক প্রথমে যে শিক্ষার্থীদের কি করবেন, যে প্রস্তুত করাবেন বা ইন্ট্রোডাকশন করাবেন, প্রিপেয়ার করা। ক্লাসরুমে ঢুকে, তুমি যখন ক্লাসরুমে ঢুকবে দেখবে স্টুডেন্ট যারা থাকে তারা কি খুব শান্ত হয়ে বসে থাকে, না একে অপরের সঙ্গে খুব কথা বলতে ব্যস্ত থাকে? বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, একটা ক্লাসরুমে তুমি যখন চাইল্ডকে পড়াচ্ছ, ধরো চাইল্ডটা কি নিজের মতো করে ব্যস্ত, তার মানে কি তার মাইন্ডটা তখন ডাইভার্টেড আছে, সেইটাকে কনসেন্ট্রেশন তোমাকে আনতে হবে। তুমি ক্লাসরুমটাকে তোমাকে প্রিপেয়ার করতে হবে। কেমন? আমি প্রায় ইউজ করি যে ক্লাসরুমে তুমি গিয়ে তুমি দেখবে কি করতে পারো, যাতে মেডিটেশন করাবে, ধরো 2 মিনিট তাদেরকে, ধরো তোমরা বলালে যে 2 মিনিট চুপ করে থাকতে হবে, 1 মিনিট, যাতে তাদের মাইন্ডটা ওই যে অন্যদিকে চলে গেছিল সেটা কনসেন্ট্রেশন তুমি আনতে পারো, ক্লাসরুমে তাদেরকে প্রবেশ করাতে পারো, ক্লাসের মধ্যেই তাদের যাতে এঙ্গেজ করাতে পারো, এইভাবে তুমি প্রিপেয়ার করাতে পারো। তারপর তোমাকে কি করতে হবে, ইন্ট্রোডাকশন করতে হবে। ঠিক, আমরা আজকে এই কন্টেন্ট পড়তে চাই, বা আমাদের আজকে এই কন্টেন্টে এই এমস লক্ষ্য রয়েছে। এইটা হচ্ছে কি তোমার ফার্স্ট স্টেপস, প্রিপারেশন এবং ইন্ট্রোডাকশন করা। সেকেন্ড স্টেপস কি, প্রেজেন্টেশন করা। মানে এবার আমি কি করলাম, যে বিষয়বস্তু বা কন্টেন্ট যেটা ভেবেছি বা যেটা নিয়ে এসেছি সেটা আবার তোমার সামনে প্রেজেন্ট করবো। দ্য নিউ আইডিয়া নলেজ কন্টেন্ট ইজ ইম্পার্টেন্ট অফ দ্য স্টুডেন্টের সামনে। তারপরে কি থার্ড স্টেপ হচ্ছে অ্যাসোসিয়েট করা বা কম্পারিজন করা এন্ড অ্যাবস্ট্রাকশন। কেমন না, এখানে তোমার যে প্রিভিয়াস নলেজ রয়েছে তার সাথে শিক্ষার্থীদের নিউ নলেজকে কি করবো, আমি একত্রিত করবো, যাতে তারা তাড়াতাড়ি যে কনসেপ্ট আমি দিচ্ছি সেটার সঙ্গে তারা কম্পেয়ার করে তাড়াতাড়ি বুঝতে পারে। অ্যাসোসিয়েট করা, অ্যাসোসিয়েট করা মানে কি, তোমার প্রিভিয়াস নলেজের সঙ্গে আমি যে নতুন নলেজটা দিচ্ছি সেইটাকে যাতে তুমি কম্পেয়ার করে পড়তে পারো, সেই রকম ভাবে আমি উপস্থাপন। 4 নম্বর হচ্ছে জেনারেলাইজ করা। জেনারেলাইজ করা মানে কি না, এখানে তুমি পুরো হলিস্টিক্যাল ওয়েতে তুমি একটা ভাবতে পারবে। In this step, teacher generates the situation so that students are able to point out similarities of elements of ideas and knowledge. জি, তুমি পুরো বিষয়টাকে জেনারেলাইজ করতে পারবে, যে আজকে আমরা কি পড়লাম বা কি জানলাম, কি কনসেপ্ট শিখলাম, সেই জেনারেল নলেজটা তোমার মধ্যে ডেভেলপ হয়ে যাবে। সব শেষ হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন করা মানে কি, যেটা শিখলাম, যেটা জানলাম, যে কনসেপ্টের সঙ্গে বেসিকটা হলো, সেটা কি বাস্তবে আমরা কি করব, অ্যাপ্লাই করব। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে প্রিপারেশন এবং ইন্ট্রোডাকশন করা, তারপর প্রেজেন্টেশন করা, তারপর অ্যাসোসিয়েট করা, জেনারেলাইজ করা, অ্যাপ্লিকেশন করা, যে নতুন পরিস্থিতিতে। এখানে সোশ্যাল সিস্টেম কেমন হতে পারে, কোনো আইডিয়া কেউ বলতে পারবে? যে এই জায়গায় সোশ্যাল সিস্টেম মানে আমরা কি জেনেছিলাম, সোশ্যাল সিস্টেম মানে এনভায়রনমেন্টটা কেমন হবে। তাহলে এইখানে বলতে পারবে যে মেমোরি লেভেল টিচিং এখানে কার ভূমিকাটা মেন হতে পারে সোশ্যাল সিস্টেমে? স্টুডেন্টের। টিচার 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 এখানে টিচার হচ্ছে মেন, তিনি বা শিক্ষার্থী হচ্ছে এখানে কি গৌণ ভূমিকা পালন করে। শিক্ষকের কাজ কি, প্রেজেন্টেশন করা, একটা অটোক্রেটিক এনভায়রনমেন্ট এখানে থাকে এই সোশ্যাল সিস্টেমের ক্ষেত্রে।
তাই এই মাথায় রাখবে যে সোশ্যাল সিস্টেম হচ্ছে কি একটা, যে দ্য মডেল কনসিস্ট অফ অথরিটেরিয়ান বিহেভিয়ার, যে একটা অটোক্রেটিক বা অথরিটেরিয়ান, যে উপর থেকে, যেমন টিচার হচ্ছে মেন, তিনি কি করবেন, তিনি কিভাবে উপস্থাপন, সম্পূর্ণ তার উপর ডিপেন্ড করে। দ্য টিচার ইজ মোর অ্যাক্টিভ অ্যান্ড ইজ মেইন জব ইজ স্ট্রাকচার অ্যান্ড দ্য প্রেজেন্ট দ্য কন্টেন্ট। কন্টেন্টটাকে জাস্ট পড়ানো বোঝানো যাতে স্টুডেন্টরা সেটাকে নিতে পারে। সোশ্যাল সিস্টেমের কাজ হচ্ছে, সোশ্যাল সিস্টেমের এনভায়রনমেন্টে তাহলে কেমন হতে পারে, অটোক্রেটিক না ডেমোক্রেটিক? অটোক্রেটিক। অটোক্রেটিক। তাহলে স্টুডেন্টসদের মধ্যে এখানে বেশি অ্যাক্টিভ আর প্যাসিভ কে? টিচার। ভেরি গুড। প্যাসিভ হচ্ছে স্টুডেন্ট। সাপোর্ট সিস্টেম, এবার এইটাকে পড়াতে গেলে তোমার কি কি লাগবে, সেই সাপোর্ট সিস্টেম তোমাকে ঠিক করতে হবে, যে তুমি কিভাবে পড়াবে, তোমার ওইটা কি, বা তোমার এই যে মেটেরিয়ালস পড়ার জন্য কোন কোন মেটেরিয়াল লাগবে সেটা তোমাকে ঠিক করতে হবে, যে মেটেরিয়ালটা পড়ালে বা যেভাবে পড়ালে স্টুডেন্টরা কি করতে পারে, খুব তাড়াতাড়ি মনে রাখতে পারে, সেই সাপোর্ট সিস্টেম বা মিনিংফুল মেটেরিয়াল ওইটা তোমাকে এখানে ঠিক করতে হবে। সবশেষ হচ্ছে ইভালুয়েশন সিস্টেম। এইখানে ইভালুয়েশন সিস্টেমে, আচ্ছা এখানে আমরা কি ইউজ করতে পারি, ইভালুয়েশন সিস্টেমে কোন টেকনিক এখানে বলতে পারবে? এখানে কি মুখস্থবিদের উপর জোর দেওয়া হয় না? হয়। তার জন্য এখানে এমন একটা অ্যাপ্রোচ কে যাতে স্টুডেন্টরা কি খুব তাড়াতাড়ি বলতে পারে এবং লিখতে পারে, যেটা তারা মনে রেখেছে, রিটেন করতে পেরেছে। মাথায় রাখবে যে এখানে ওরাল টেস্ট, রিটেন টেস্ট দুটোই নেওয়া হয় এই জায়গাটার ক্ষেত্রে, এই ইভালুয়েশন সিস্টেমে। তাহলে কোন টেকনিকে তুমি তাদের মেমোরিটাকে যাচাই করছো তোমার পড়াটাকে, এইটা হচ্ছে কি তোমার কার মডেল, হার্ভার্ডের মডেল। নেক্সট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং এ আমরা কি পড়েছিলাম, কোন এতে লেভেলে পড়েছিলাম বা কিভাবে পড়েছিলাম, থটলেস না থটফুল না মোস্ট থটফুল, কি পড়েছিলাম? থটফুল। থটফুল। তাহলে আন্ডারস্ট্যান্ডিং মানে কি বলতো, যে আন্ডারস্ট্যান্ডিং মানে যে মেমোরি প্লাস ইনসাইট, মানে কোনো কিছু মনে রাখা এবং তার অন্তর্নিহিত অর্থটাকে বোঝা, আন্ডারস্ট্যান্ড করতে পারা, পারসিভ করতে পারা, এতে তোমার অ্যানালাইসিস এবিলিটি তৈরি হয়ে যায়। সেই আন্ডারস্ট্যান্ডিং বলছে যে একটা থটফুল, এখানে তোমাকে কোনো কিছু শিখতে গেলে সেটা হচ্ছে কি তোমার থটের প্রয়োজন, তোমার চিন্তা ভাবনা প্রয়োজন, তুমি এমনি এমনি শিখতে পারো না। তো বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সামথিং ইজ টু পারসিভ দ্য মিনিং, মিনিং এর অর্থটা বোঝা, কেন হলো, গ্রাস্প দ্য আইডিয়া অ্যান্ড কম্প্রিহেন্ড দ্য মিনিং, এবং একটা অর্থ কোনো একটা মানে বোঝা প্রপার ওয়েতে। ইন দ্য ফিল্ড এডুকেশন সাইকোলজি দ্য মিনিং অফ আন্ডারস্ট্যান্ডিং ক্যান ক্লাসিফাইড। এই ক্লাসিফাই থেকে পরীক্ষায় পূর্ববর্তীকালে কোশ্চেন পড়েছে যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কি হয়। আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কি হয় না, ফার্স্ট হচ্ছে সিইং দ্য টোটাল ইউজ অফ ফ্যাক্টস। মানে কি, মানে এটা একটা কম্প্রিহেনশন ভিউ বলা হয়। এই সিইং দেখছো কি টোটাল ইউজ অফ ফ্যাক্ট, মানে জি হাউ দ্য ফ্যাক্টস বলতে পারছো, হাউ ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন তুমি অ্যাপ্লাইড করতে পারো আর কি লার্নিং এর ক্ষেত্রে। জি কম্প্রিহেন্সিভলি তুমি কোনো ইনফরমেশন বা ফ্যাক্টটাকে কিভাবে নেবে, হাউ, সেইটাকে জানা, সেই হাউর কনসেপ্টে এই জায়গাটা তৈরি হয় এই আন্ডারস্ট্যান্ডিং, সিইং দ্য টোটাল ইউজ অফ ফ্যাক্টস। তারপর হচ্ছে কি রিলেশনশিপ, একটা কনসেপ্টের সঙ্গে আরেকটা কনসেপ্টের কোথায় রিলেশনশিপ রয়েছে, সেটার বাস্তবের সঙ্গে কোথায় মিল রয়েছে, সেই তার সঙ্গে তুমি খুঁজে বের করা। আর হচ্ছে কি জেনারেলাইজ ইনসাইট, তার প্রকৃত অন্তর্নিহিত অর্থ বোঝা। এটা হচ্ছে কি তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এর বেসিক কাজ, ক্লাসিফাই করা। এই অ্যাপ্রোচটাকে আরেকটা অ্যাপ্রোচ বলা হয়, কি অ্যাপ্রোচ বলা তো, আচ্ছা আসছি, এই আন্ডারস্ট্যান্ডিং এর ফাউন্ডার কে? মরিসন। মরিসন। মরিসনের ফুল ফর্ম হেনরি ক্লে মরিসন। মরিসনের ফুল ফর্ম কি? হেনরি ক্লে মরিসন। মরিসন এই মডেলটাকে মাস্টারি লার্নিং অ্যাপ্রোচ বা ইউনিট অ্যাপ্রোচ দিয়েছিলেন। কি বললাম? মরিসন এই অ্যাপ্রোচটা কি দেওয়ার চেষ্টা করছিল? অ্যাপ্রোচটার নাম কি? মাস্টারি লার্নিং অ্যাপ্রোচ। মাস্টারি লার্নিং বা আরেকটা অ্যাপ্রোচ বললাম, বলো কি অ্যাপ্রোচ? ইউনিট মানে যে ইউনিটটা টিচার পড়াবেন তিনি ভালোভাবে যদি উপস্থান করেন, যাতে স্টুডেন্টরা সেটাকে করতে জেনারেলাইজ করতে পারে। মাস্টারি মানে কোনো শিক্ষার্থীর মধ্যে কি একটা যে ইউনিটটা পড়াচ্ছি যতক্ষণ না পর্যন্ত তারা বুঝতে পারছে, তারা সেই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করতে পারছে,
সেই রকম অ্যাপ্রোচটাই তিনি পড়াবেন সেইভাবে। সেটাই হচ্ছে কি তোমার মাস্টারি লেভেল অফ টিচিং। বা আরেকটা কি অ্যাপ্রোচ বললাম? ইউনিট অ্যাপ্রোচ। ইউনিট অ্যাপ্রোচ। টার্মগুলো মাথায় রাখবে, কি টার্মগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন পড়ে। এবার এই অ্যাপ্রোচের কতগুলো স্টেপস রয়েছে, যেমন কি 5টা স্টেপস: ফোকাস, সিনটেক্স, সোশ্যাল সিস্টেম, সাপোর্ট সিস্টেম, ইভালুয়েশন সিস্টেম। এখানে ফোকাস কি না, এখানে ফোকাস হচ্ছে কি স্টুডেন্টকে, যে লেখা আছে যেটা বললাম, স্টুডেন্টকে কোনো বিষয়ে মাস্টারি করে তোলা। যে মূল কনসেপ্ট হচ্ছে কি, যে মূল কনসেপ্ট হচ্ছে স্টুডেন্টকে যে কোনো বিষয়ের উপর মাস্টারি করে তোলা, কনসেপ্টের উপর, তাদের মধ্যে ওই কনসেপ্টের উপর মাস্টারি করা। মানে কি, তোমরা মাস্টার ডিগ্রি করো, মাস্টার ডিগ্রি মানে জানো? মাস্টার ডিগ্রি করা মানে কি, তুমি ওই বিষয়টার উপর কি হয়ে যাচ্ছ, মাস্টার হয়ে যাচ্ছ, পাণ্ডিত্য করতে পারছো। এই লেভেলটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলের কাজ, মেন ফোকাস। নেক্সট হচ্ছে সিনট্যাক্স। এই সিনট্যাক্সটা টু মাচ ইম্পর্টেন্ট, পরীক্ষা কোশ্চেন পড়ে। 5 স্টেপস এবারে পড়েছিল। এটাকে মনে রাখার একটা সহজ উপায় রয়েছে, কি বলতো? ই পা ওর। কি বললাম? ই পা ওর। মনে রাখতে পারবে তো ই পা ওর? না পারবে না? ই পাওয়ার মানে হচ্ছে একটা, কি বলতো, এই যে মেমোরি লেভেলে পড়ছিল না, টেকনিক, কিভাবে মনে রাখার টেকনিক, অ্যাক্রোনিম আকারে মনে রাখার টেকনিক একটা। তো ঠিক আছে, তো এই সিনট্যাক্সে 5টা স্টেপস হচ্ছে। ই পাওয়ার কি? ই ফর কি? এক্সপ্লোরেশন। পি ফর প্রেজেন্টেশন। এ ফর অ্যাসিমিলেশন। ই পা ওর। ও ফর অর্গানাইজেশন। আর ফর রেসিটেশন। ই পা ওর। ই ফর হচ্ছে কি না এক্সপ্লোরেশন। যে এইখানে কাজ কি না, টিচার তিনি প্রথমে কাজ হচ্ছে কি এক্সপ্লোর করতে পারো। ইট ইনভলভস টেস্টিং, কোশ্চেনিং টু এক্সপ্লোর ইনিশিয়াল লার্নিং অফ দ্য স্টুডেন্ট, মানে প্রি টেস্ট নেওয়া। এক্সপ্লোরেশনের মেন কাজ হচ্ছে কি নেওয়া, প্রি টেস্ট নেওয়া। প্রি টেস্ট নেওয়া মানে কি, একটা লার্নার কি জানে, তার মধ্যে কি নলেজ রয়েছে সেইটাকে জানা। যেমন তোমরা দেখবে রিসার্চের ক্ষেত্রে এক্সপেরিয়েন্স লার্নিং পড়বে, সেখানে অনেক টাইপস রয়েছে। যে তার একটা কাজ হচ্ছে প্রি টেস্ট, পোস্ট টেস্ট নেওয়া, রিসার্চ যেমন হয় সে, ঠিক আছে। তো ঠিক তেমনি এইখানেও কাজ হচ্ছে কি, ক্লাসরুমে তুমি ঢুকে স্টুডেন্টরা কি জানে সেইটাকে জাজ করবে, এক্সপ্লোর করবে। এক্সপ্লোর মানে কোনো কিছু খুঁজে বের করা। তুমি কি খুঁজে পারবে এখানে, এক্সপ্লোর করতে পারবে। এক্সপ্লোর এখানে কাজ হচ্ছে কি না, স্টুডেন্টরা কি জানে, তাদের কি নলেজ রয়েছে, সেইটা তুমি এক্সপ্লোর যাতে করতে পারো। নেক্সট হচ্ছে কি না প্রেজেন্টেশন করা। এবার আমি যেটা ভেবে এসেছি সেটাকে এবার আমি স্টুডেন্টদের নলেজ জেনে নিয়েছি, তারা কি জানে। এবার সেগুলোকে আমি আস্তে আস্তে ছোট ছোট পার্টি এবার প্রেজেন্ট করবো, তোমার সামনে আমি উপস্থাপন করছি। থার্ড স্টেপ হচ্ছে অ্যাসিমিলেশন করা। কি করা? থার্ড স্টেপ হচ্ছে অ্যাসিমিলেশন করা। ই পা, ই ফর হচ্ছে এক্সপ্লোরেশন, পি ফর প্রেজেন্টেশন, তার এটার ভাগ হচ্ছে কি অ্যাসিমিলেট করা। অ্যাসিমিলেট করা কি না, এখানে at the end of the presentation a test is admitted। আমরা যে টেস্টটা ধরো একটা পেলাম, নিলাম, when students have passed out the test presentation, teachers move to assimilation। যখন তারা টেস্ট নেওয়ার পর প্রেজেন্টেশন পাস করবে, মানে দেওয়ার পর তারা কোথায় যাবে, টিচার অ্যাসিমিলেটেড স্টেজে যাবে। এইখানে কি করা হয় না, অ্যাসিমিলেটেড স্টুডেন্ট হচ্ছে মোর অ্যাক্টিভ থাকে। যেমন এক্সপ্লোরে টিচার বেশি অ্যাক্টিভ ছিল, এই জায়গাটা এসে কারা বেশি অ্যাক্টিভ থাকে না, স্টুডেন্ট। তারা কি করে, অ্যাসিমিলেট করার চেষ্টা করে, মানে সব সময় নিজে হতে কোনো বিষয়কে বোঝার চেষ্টা করে নিজেরাই। দে ডু মাচ ওয়ার্ক অ্যাসাইন্ড অ্যান্ড টু কনসাল্ট সোর্স মেটেরিয়াল। তারা সবসময় সোর্স, এই কন্টেন্টটা কোথায় পাবো, তারা সবসময় সোর্স মেটেরিয়াল করে, যেমন লাইব্রেরিতে যেতে পারে, গবেষণার কোনো স্থানে যেতে পারে, ফিল্ড ট্রিপে যেতে পারে। সেই সব কিছু থেকে তারা সবসময় কোনো কনসেপ্ট সবসময় নিজে হতে নেওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে কি অ্যাসিমিলেশনের কাজ। সবসময় কোনো বিষয়কে আমি নিজে হতে যখন শেখার চেষ্টা করি, তার জন্য এখানে স্টুডেন্ট হচ্ছে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। 4 নম্বর স্টেপস হচ্ছে কি অর্গানাইজ করতে পারা। অর্গানাইজ আর হচ্ছে রেসিটেশন। অর্গানাইজ করতে পারা মানে কি না, এই জায়গাটা এমন একটা স্টেপস, এখানে শিক্ষার্থী কি করে বলতো, যা বুঝলো এবার সেটা লিখে প্রেজেন্ট করার চেষ্টা করে। যে
কি করার চেষ্টা করে, তুমি যা শিখলে বা বুঝলে এবার কারোর সাহায্য ছাড়াই নিজে যখন রিটিন ওয়েতে সেটাকে বোঝানোর চেষ্টা করো, বা এইখানে টিচার লার্নারদের থেকে তিনি রিটিন ওয়েতে বা লিখিতভাবে জানতে চায় যে এই বিষয়বস্তু সম্পর্কে তোমার কি অ্যান্সার, তুমি লিখে দাও। জি, organization steps is to determine whether he can reproduce the essentials of the units is in writing without any help। তাহলে অর্গানাইজেশন আমরা কিভাবে জানতে চাই স্টুডেন্টরা কিভাবে শিখেছে কিনা, কোন স্টেপস ফলো করি অর্গানাইজেশনে? ওরালি জানতে চাই তো, ওরালি, তাই তো? মোরাল টেস্ট, রিটেন টেস্ট, রিটিন টেস্ট জানা হয়, এখানে ওরালি জানা যায় না। ওরালি করার কথা যায় এই রেসিটেশন টেস্টে, যেখানে পিপল প্রেজেন্ট করে তার কন্টেন্টটাকে ওরালি, অর্থাৎ শিক্ষার্থীকে যা পড়ানো হচ্ছে বা সেই সম্পর্কে যা সে বুঝেছে সেটা তাকে মৌখিকভাবে জানতে চাওয়া হয়। A student can move to the last step directly from the stimulus in certain subject and also when the organization terminates process stage। এইখানে কাজ হচ্ছে কি, each student's presence orally before the teacher, each classmates is conducted version of the understanding। তাহলে অর্গানাইজেশন আর রেসিটেশনের দুটো পার্থক্য বোঝা গেল, কোথায় কোন কাজটা করানো হয়, কোথায় ওরাল টেস্ট আর কোথায় রিটিন টেস্ট করানো হয়, এই দুটো বেসিক ডিফারেন্স মাথায় রাখবে। তাহলে স্যার এটা বুঝলাম না, একটু বলবেন? কোনটা বলো তো? রেসিটেশনে এই মেমোরি লেভেলে ইভ্যালুয়েশনে আপনি তো রিটিন টেস্ট বললেন না? ওখানে দুটো ফলো করা হয়। এই জায়গাটাও তোমাকে তুমি কি বুঝেছো, এখানেও তোমাকে ওরালিও জানতে চাওয়া হয়। এখানে দুটোকে দুভাবে ভাগ করা হয়েছে অর্গানাইজেশন আর রেসিটেশনের ক্ষেত্রে। এখানে দুটো স্টেপকে দুদিকে ভাগ করে দেওয়া হয়েছে আন্ডারস্ট্যান্ডিং এ। যে এইখানে তোমাকে প্রথমে তোমার রিটিন হইতে জানতে পারা হয়, সবশেষে হচ্ছে ওরালি জানতে চাওয়ার চেষ্টা করা হয়। এবার তুমি বলো, তুমি এটার সম্বন্ধে কি বুঝলে? সোশ্যাল সিস্টেম, এখানে সোশ্যাল সিস্টেম কেমন হওয়া উচিত? একটা কি এখানে সোশ্যাল সিস্টেম দুজনেই কি অ্যাক্টিভ থাকবে, তাই না? এখানে টিচার স্টুডেন্ট বহুত অ্যাক্টিভ হইতে একটা ডেমোক্রেটিক হইতে টিচিং লার্নিং মেটেরিয়ালটা হবে। এবার তার জন্য তিনি যে সাপোর্ট সিস্টেম লাগবে সেটাকে প্রোভাইড করবেন, এবং ইভালুয়েশনের ক্ষেত্রে তিনি অবজেক্টিভ টাইপ কোশ্চেন রাখতেই পারেন, তার ক্ষেত্রে তিনি মাল্টিপল চয়েস কোশ্চেন রাখতেই পারেন, তিনি যেটা ক্ষেত্রে তিনি যেটা বুঝেছে কিনা সেই রকম তিনি তার ইভালুয়েশন সিস্টেমের ক্ষেত্রে যে টেস্ট তিনি অ্যাপ্লাই করবেন সেটা রাখবেন। লাস্ট স্টেপ হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং এর ক্ষেত্রে আমরা বেসিক মানে কি জেনেছিলাম? রিফ্লেকশনের মানে কি ছিল? রিফ্লেক্ট করা। রিফ্লেক্ট করা মানে জানো? চিন্তন করা। চিন্তন বলতে প্রতিক্রিয়া, যে কোনো বিষয়কে যখন মেমোরি লেভেলে বা সে বিষয়টা যখন সে জানলো আর আন্ডারস্ট্যান্ডিং লেভেলে সেটাকে সে উপলব্ধি করতে পারলো, এবং সেই বিষয়টা নিয়ে যখন নিজের মধ্যে বিশ্লেষণ করতে পারে বা যুক্তি তর্ক দিয়ে সে বিষয়টাকে যখন কোনো ক্ষেত্রে প্রেজেন্ট করার মতন সে ক্ষমতা রাখে বা সে বিষয়টাকে নিয়ে বিশ্লেষণ করতে পারে, সেটাই বোধহয় রিফ্লেক্টিভ লেভেলের মধ্যে। ভেরি গুড। রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং কি? এটা হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ টিচিং, এটা হচ্ছে মোস্ট থটফুল। এখানে কি হয় না, এখানে লার্নাররা তাদের মধ্যে কি লেভেল ডেভেলপ করে? ইন্ট্রোস্পেক্টিভ লেভেল বলা হয়। কি লেভেল বলা হয়? ইন্ট্রোস্পেক্টিভ লেভেল বলা হয়। যে কোনো বিষয় জানলে বা বুঝলে হবে না, সেইটা থেকে তুমি তার ভিতরে গিয়ে সেটার প্রবলেমটাকে অ্যাওয়ারনেস করে তার সলিউশন নিজে হতে খুঁজে বের করার চেষ্টা করবে, মানে নিজস্ব গতিতে তুমি শেখার চেষ্টা করবে। যে এইটা এমন এক ধরনের অ্যাপ্রোচ যেখানে আমরা কি করি, রিফ্লেক্টিভ, মানে এখানে রিফ্লেক্টিভ মিনস দ্য আর্ট অফ থিঙ্কিং, থিঙ্কিং অর সিরিয়াসলি। যে টিচিং লার্নিং মেটেরিয়াল তুমি যেটা পড়াচ্ছ সেইটা কি, তুমি সেইটাকে চিন্তা করতে পারছো, সেইটার সলিউশন কি হতে পারে, বা তুমি যেটা পড়লে সেটা কেন পড়লে, সেটা পড়ে তোমার কি লাভ। এই যে তুমি তোমার থিঙ্কিংটাকে কি করতে পারছো, রিফ্লেক্ট করতে পারছো। যেমন আমরা রিফ্লেক্টিভ টিচিং জানি না, যে রিফ্লেক্ট টিচিং কি হয়েছে, একজন টিচার কিভাবে তার টিচিং এর ক্ষেত্রে যেমন অ্যাপ্লাই করেন, যে আমি আমার টিচিংটা কিভাবে পড়াচ্ছি সেইটাকে দেখা রিফ্লেক্টিভ হইতে। ঠিক তেমনি এই রিফ্লেক্টিভ এর মানে হচ্ছে কি, তোমার revolves around thinking, that is finding out or paying attention to the latest finding by rethinking something। একটা জিনিসকে পুনরায় ভাবা,
আরো গভীরে ভাবা, সেইটা হচ্ছে কি তোমার মধ্যে ক্রিয়েটিভনেস তৈরি করা, অ্যানালাইজিং ওয়েতে তুমি কোনো কিছুকে ভাবা। এই সমস্ত কিছু হচ্ছে রিফ্লেকটিভ ওয়ের কাজ, যার কাজ হচ্ছে কি না মেইন অবজেক্টিভ হচ্ছে স্টুডেন্টদের মধ্যে ক্রিয়েটিভ এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি তৈরি করা, তাদের মধ্যে কি লেভেল তৈরি করা, তাদের মধ্যে ক্রিয়েটিভনেস তৈরি করা, নিজে হতে কোনো কিছু করতে পারবে, ক্রিটিক্যাল ওয়েতে চিন্তা ভাবনা করতে পারবে। আমরা ক্রিটিক্যাল যেমন কি বলেছিলাম আগে, ক্রিটিক্যাল কি বলেছিলাম, পেডাগোগি পড়েছিলাম, তাই না? এখানে কি করতে পারবে লার্নাররা, ইন্ডিপেন্ডেন্টলি থিঙ্কিং করতে পারবে, সবসময় কোনো প্রবলেমের সলিউশন নিজে হতে করে দেখার চেষ্টা করবে। এটাই ছিল এর মেইন অবজেক্টিভ। রিফ্লেক্টিভ হাইস্ট লেভেলে পৌঁছে গেলে, যেমন পিয়াজেটে তোমরা স্টেপ পড়েছো না, পিয়াজেটের স্টেপস কটা স্টেপ ছিল? 4টে। কি কি? 4টে। 4টে কি কি ছিল? সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশন স্টেজ, কংক্রিট আর ফর্মাল। আমরা স্টুডেন্টদের মধ্যে কখন এই যে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং বা ক্রিটিক্যাল থিঙ্কিং বা ক্রিয়েটিভ থিঙ্কিং তৈরি হয়, প্রফেশনাল এবিলিটি কোন লেভেলে? ফর্মাল অপারেশনাল স্টেজে। ফর্মাল, এটার সঙ্গে রিলেট করে পরীক্ষা কোশ্চেন পড়তেই পারে। এই যে তোমাদের প্রিভিয়াস একটা লার্নিং এর সঙ্গে এই যে একটাকে যাচাই করলাম, এটা হচ্ছে প্রিভিয়াস এর সঙ্গে যাচাই করা আর কি। এইরকম কোশ্চেন পড়ে যে পেঁয়াজের এই স্টেজটা কোন লেভেলের সঙ্গে যাবে, মেমোরি লেভেল টিচিং মানে লেভেলস অফ টিচিং এর মধ্যে, না কোন রিফ্লেক্টিভ লেভেলের মধ্যে। এটা কার মডেল পড়বে এখানে আমরা? বিগেন হান্টের মধ্যে। কার মডেল? বিগেন হান্ট। এর মেন ফোকাস কি না স্টুডেন্টদের মধ্যে প্রবলেম সলভিং এবিলিটি তৈরি করা, তাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিয়েটিভনেস তৈরি করা, যেটা আগে পড়লাম সেইটা। এর স্টেপস হচ্ছে তোমরা রিসার্চে যে স্টেপস গুলো পড়ো ঠিক একই রকমের স্টেপস এখানে ফলো করা হয়। এইখানে স্টেপসটা ফার্স্ট মাথা রাখবে, স্টুডেন্টকে সবসময় একটা প্রথমে একটা প্রবলেমেটিক সিচুয়েশন দেওয়া হয়। কি দেওয়া হয়? প্রবলেমেটিক সিচুয়েশনে তাদের সামনে ফেলে দেওয়া হয়। তাহলে ফার্স্ট স্টেপস কি, সিনট্যাক্স গুলো মাথায় রাখবে যে প্রথম শিক্ষকরা কি করবে, একটা প্রবলেম দেবে যে শিক্ষার্থীরা নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি সেটাকে সলভ করতে পারে, সেই প্রবলেমেটিক সিচুয়েশনে তাদের ফেলা। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে কি ক্রিয়েটিং এ প্রবলেমেটিক সিচুয়েশন। সেকেন্ড স্টেপস হচ্ছে কি না সেই প্রবলেম অনুযায়ী সে হাইপোথিসিস গঠন করবে। কি গঠন করবে? হাইপোথিসিস। মানে এখানে শিক্ষার্থীরা যে শিক্ষক বলবেন যে হাউ টু সলভ দ্য প্রবলেম, সেটা তুমি একটা হাইপোথিসিস করো, টেন্টেটিভ সলিউশন চেয়ে আগে থেকে খুঁজবে নিজে হতে, বিভিন্ন রিভিউ করে। থার্ড স্টেপ কি না, থার্ড স্টেপ হচ্ছে সেই হাইপোথিসিস ভেরিফাই হয়, তারপর ভেরিফাই করার পর এখানে এই হাইপোথিসিস করার পর মানে টিচার ভেরিফাই করে আর কি যে হাইপোথিসিসটা ঠিকঠাক লিখলো কিনা ও অ্যাকচুয়ালি। তারপর কালেকশন ডেটা করবে তারপরে, যে আমি হাইপোথিসিস অনুযায়ী এখানে ডেটা কালেকশন করতে হবে আর কি, যে আমি যে প্রবলেমটা যেটা ভেবেছিলাম, যে হাইপোথিসিসটা আমি নিয়েছিলাম বা আমার যে প্রবলেম ছিল সেই অনুযায়ী আমি ডেটা কালেকশন করবো। তার থেকে তাদের লেভেলে যে তুমি যে প্রবলেমটাকে ধরেছো সেই প্রবলেম অনুযায়ী তুমি এখানে ডেটা কালেকশন করবে। ডেটা কালেকশন পর এখানে কি হয় না হাইপোথিসিসটা তুমি যেটা ভেবেছিলে কালেকশনের পর সেটাকে অ্যানালাইসিস করে টেস্টিং করবে, হাইপোথিসিস টেস্টিং। সেই টেস্টিং করে তোমার সবশেষে কনক্লুশনে আসা আর কি, যে ডিসিশন আর ড্রন বেসিস অন টেস্ট, যে সবশেষে ওই টেস্টের প্রেক্ষিতে যে রেজাল্ট এলো তার প্রেক্ষিতে তোমাকে একটা কনক্লুশনের রেজাল্ট দিতে হবে। এখানে সোশ্যাল সিস্টেম কি হতে পারে, এখানে টিচার মেইন হতে পারে না স্টুডেন্ট মেইন হতে পারে? ক্লাসরুম এনভায়রনমেন্টটা স্টুডেন্ট। কারণ কেন স্টুডেন্ট এখানে কেন? কেননা যেহেতু এখানে চিন্তন ক্ষমতাটা কাজ করবে, সেহেতু তার স্টুডেন্টের মধ্যেই সেই জিনিসটা ডেভেলপ করবে। হ্যাঁ, স্টুডেন্ট নিজে হতে শিখেছে, ইন্ডিপেন্ডেন্টলি সবসময় কোনো কাজ কোনো প্রবলেমকে সলিউশন করার চেষ্টা করছে, তাই না? হ্যাঁ, সেটা হচ্ছে সোশ্যাল সিস্টেমের কাজ। এবারে এর জন্য তোমার যে সাপোর্ট সিস্টেম লাগবে, তোমার সোশ্যালি অ্যাওয়ারনেস করার জন্য স্টুডেন্টকে সেই সিস্টেমগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে, সবশেষে তাদেরকে একটা ইভালুয়েশন দিতে হবে যে তুমি সাপোর্ট সিস্টেম তুমি যা ভেবেছিলে সেই অনুযায়ী এবার তুমি তাদেরকে এই ইভালুয়েশন তুমি তাদেরকে সেমিনার প্রেজেন্টেশন করাতে পারো, তাদের কোন ওয়েতে তুমি সেটা নিজে হতে একটা টেকনিক তুমি ইউজ করে তারা যাতে সেই প্রবলেমের সলিউশন বলতে পারে সেই মতো করে একটা টেকনিক তুমি ইভালুয়েশন সিস্টেম তুমি দেখবে। আচ্ছা, আজকে আমরা যেটা পড়লাম সেটার একটা জাস্ট 5 মিনিট সামারাইজ করে দিই যে আজকে আমরা কি পড়লাম। নাম কি স্যার? এই রিফ্লেকশন টিচিং লেভেলে ফাউন্ডার হান্টের পুরো নাম? বিগেন হান্ট। বিগেন হান্টের ফুল ফর্ম কার জানা আছে? বিগেন হান্ট কেউ জানা থাকলে বলো। জাস্ট একবার দেখে নেবে, ঠিক আছে? বিগেন হান্টের ফুল ফর্মটা, ঠিক আছে? কি বললাম বুঝতে পারলে নাকি বলে দেবো?
বলে দেন। স্যার দুজন তো আলাদা, পিগি আর হান্ট হ্যাঁ দুজন আলাদা। হ্যাঁ, দুজন তো আলাদা, এবার দুজনের ফুল ফর্মটা বলো। কেউ বলতে পারবে নাকি পারবে না? স্যার বলে দিন। মরিস এল বিগে বলা হয়। কি বলা হয়? মরিস এল বিগে। আর হান্টের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো তোমাদের বলে দেবো যে বিগে এন্ড হান্টের। হান্টের ফুল ফর্মটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। দেখো এটা হচ্ছে মেমোরি। হ্যাঁ বলো বলো, কি বলছিলে? স্যার এগুলো কি কোনো সাল আছে? অ্যাপ্রোপ্রিয়েট ওই সালটা খুব একটা নেই, যে সাল থাকলে তোমাকে জানিয়ে দেবো নোটসে। তো এই মডেলগুলো দেখো কি পড়লাম সেটার জাস্ট কোশ্চেন গুলো দিয়ে দাও, তারপরে আমি বলে দিচ্ছি। এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অ্যান্সার দাও। ফার্স্ট কোশ্চেন অ্যান্সার কি হবে? স্যার তিনেরটা। আন্ডারস্ট্যান্ডিং। এতক্ষণ এই পড়লাম। স্যার দুই। চারেরটা চারেরটা। এই রেশনাল থিঙ্কিং, কোনো কিছু এক্সপ্লোর করা, ফ্যাকচুয়াল ইনফরমেশন জানা কার ছিল? ফ্যাকচুয়াল ইনফরমেশন প্রথমেরটা মেমোরি। মেমোরি। আর কোনো কিছু বোঝা, কম্প্রিহেন্ড করা, সেটা কার কাজ? আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং লেভেল। তাহলে কি করে তোমরা অন্যটা বলছো? তাহলে কি আমি বোঝাতে পারলাম না তোমাদের? বললাম তো। হুম, স্যার দুই বলেছিলাম। ভেরি গুড। এইটা অ্যান্সার দিতে পারলে ভাববো যে তোমরা আজকে ক্লাসটা ঠিকঠাক ভাবে বুঝেছো। এইটা যদি অ্যান্সার দিয়ে যাও, এই দুটো স্টেটমেন্ট পরীক্ষায় এসে। চারেরটা স্যার। আচ্ছা, কে বললে নামটা বলো, আরেকবার বলো। চারেরটা খালিদ হাসান। চারের লিখে আসো। প্রথম তৃতীয়টা ঠিক। আর কেউ? স্যার 4। স্যার চারটাই হবে। বাহ, তাহলে সবাই বুঝে গেছে তাই তো, যে দ্য অবজেক্টিভ অফ মেমোরি লেভেল টিচিং ইজ টু ডেভেলপ রেশনাল ক্রিটিক্যাল থিঙ্কিং। এটা কি মেমোরি লেভেলের কাজ? না স্যার, এটা রিফ্লেক্টিভ লেভেলের কাজ। ভেরি গুড। স্টেটমেন্ট 2 বলছে দ্য অবজেক্টিভ অফ রিফ্লেক্টিভ লেভেল টিচিং ইজ দ্য এবিলিটি টু ডেভেলপ ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং এন্ড ডিসিশন মেকিং অ্যামং স্টুডেন্টস। ঠিক না, ভুল না ভুল? এটা ঠিক। হ্যাঁ এটা ঠিক Very good. স্যার। তাহলে তাহলে এই কোশ্চেন গুলো পরীক্ষা আবার এলে করতে পারবে তো, এরকম টাইপের। 3 নম্বর কোশ্চেন বলো, মরিসন হ্যাজ ডিসক্রাইবড 5 স্টেপস ইন টিচিং। আচ্ছা, 5 স্টেপস কে আমি মনে রাখার একটা উপায় বলেছিলাম, কার মনে আছে দেখি? EPAOR। এপাওর। এপাও। তাহলে এটা অ্যান্সার বলো। দুয়েরটা। না, দুয়েরটা। হ্যাঁ। কারো আলাদা মনে হচ্ছে? এপাও এটাই তো। ই মানে কি? এক্সপ্লোরেশন। Explore। তারপর পি প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন। তারপর এ ফর অ্যাসিমিলেশন, তারপর ও অর্গানাইজেশন, লাস্ট হচ্ছে রেজিস্ট্রেশন। স্যার মেমোরি লেভেলে এরকম কি আছে? ওই শর্ট ফর্মটা তারা বলে দিচ্ছে এক্ষুনি। পেডাগোগি মানে কি বলো দেখি, পেডাগোগি এতক্ষণ বুঝতে পারলে কিনা?
এক একটা। স্যার ABC। এক। আচ্ছা, আর এই তোমরা সবাই এত ভূত কেন? সবাই খুব ভালো। ঠিকঠাক বোঝা গেছে তো পুরোটা? এক কেন হচ্ছে? পেডাগোগি মানে কি? এটা প্র্যাকটিস মেথড টিচিং, যেখানে কি করা হয়, স্টাইল বলেছিলাম, কারিকুলাম কন্টেন্টটাকে ডেলিভারি কিভাবে করা হয়। তারপর লাস্ট বলছে রিকোয়ার্স teachers not to get influenced due to difference in the age of students and nature of content to be delivered। ঠিক না ভুল? ভুল। ইনফ্লুয়েন্স করাবে কি করাবে না? করাবেন। থ্যাংক ইউ। চলো এবার আসি, তোমাদের কোয়ারিজ কি আছে এবার বলো আজকের ক্লাসের। স্যার একটু প্রথম থেকে একটু সামারাইজ করে দিলে ভালো হতো, একটু লেট হয়ে গেছিল জয়েন করতে। আচ্ছা বেশ। আমরা Yes. পেডাগোগির মানে পড়েছি আজকে। পেডাগোগির মানে, এই পেডাগোগির মানে কোত্থেকে উৎপত্তি হয়েছে কে বলতে পারবে? আমরা হিস্ট্রি পড়েছি, হিস্ট্রিটা কে বলতে পারবে? কি বললেন স্যার? শব্দ। পেডাগোগির হিস্ট্রি কি ছিল? আমরা হিস্ট্রি পড়তে পড়েছিলাম পেডাগোগিটা কোত্থেকে এসেছে প্রথম, বা কাদের থেকে আসা কনসেপ্ট পেডাগোগ। চাকর। কোন ধরনের চাকর বলো? যারা ল্যাটিন শব্দ থেকে এসেছে। না না, গ্রিক শব্দ। ল্যাটিন শব্দ। গ্রিক শব্দ থেকে এসেছে। এটা পেডিয়াস, যার অর্থ হচ্ছে চাইল্ড, আর অ্যাগোয়াস, অ্যাগোয়াসের অর্থ হচ্ছে লিড বা গাইড করা। চাইল্ডকে গাইড করা, তার জন্য আমরা ইতিহাস পড়েছিলাম। পেইড অ্যান্ড অ্যাগোগাস। শিশুকে ইতিহাসটা মানে, হ্যাঁ বলো বলো। স্যার পেইড অ্যান্ড অ্যাগোগাস থেকে এসেছে। যে গ্রিক ওয়ার্ড, এই যে পেইডাগোগস, পেইডোস হচ্ছে চাইল্ডকে লিড করবে, তুমি কিভাবে পড়াবে আর কি, টেকনিক বা স্টাইল। তো তার জন্য আমরা যেগুলো পড়েছিলাম যে কিভাবে এর অরিজিনেট হচ্ছে, আগে কারা থাকতো, বা পেডাগোগ কিভাবে অরিজিনাল, সেটা পড়েছিলাম। তারপর আমরা পেডাগোগির মানে জেনেছিলাম। পেডাগোগির অনেক টাইপস হয়, সোশ্যাল পেডাগোগি, ক্রিটিক্যাল পেডাগোগি। যে সোশ্যাল পেডাগোগি সোশ্যাল নর্মস, রুলস, স্ট্যান্ডার্ড জানানো, সোসাইটি ডেভেলপমেন্ট হওয়ার জন্য স্টুডেন্টকে তুমি কিভাবে পড়াবে, স্টুডেন্টকে কিভাবে তুমি সোশ্যাল নর্মস সেগুলো জানাবে, সেগুলো সোশ্যাল পেডাগোগি। তারপর ক্রিটিক্যাল পেডাগোগি, কালচারাল রেসপন্সিভ, সক্রেটিক পেডাগোগি। সক্রেটিক পেডাগোগির বেসিক কনসেপ্ট কি ছিল? কিসের মাধ্যমে পড়াবো স্টুডেন্টকে? চাইল্ডকে সবসময় হ্যাঁ, অ্যাক্টিভনেস, ডায়ালগ, কোশ্চেন আনসার মেথড, এগুলোর মধ্যে পড়াবো। তো এইরকম আমরা মেথড পড়েছিলাম। ধরো পেডাগোগি বা অ্যানালাইসিস করবো। অ্যানালাইসিস মানে সিস্টেমেটিক ওয়েতে ভাগ করা। এবার তার প্রপার স্টেপস রয়েছে, তখন আমরা সেই কন্টেন্টটাকে তার সাব ইউনিটে ভাগ করবো। তার সাব ইউনিটের আবার সামারাইজ করা, প্রত্যেকে তার প্রিভিয়াস নলেজের সঙ্গে কিভাবে অ্যাড করা যায়, কানেক্ট করা যায়, সেগুলো ঠিক করা, ইনস্ট্রাকশনাল অবজেক্ট ঠিক করা। এইভাবে আমরা 8টা স্টেপস দেখেছিলাম। তারপর ক্রিটিক্যাল পেডাগোগির ফাউন্ডার কে? ক্রিটিক্যাল পেডাগোগির পাওলো ফেউলো। পাওলো ফ্রেইরে। এরকম পড়েছিলাম। তারপর মডেলস অফ টিচিং পড়লাম। মডেলস অফ টিচিং অতগুলো এলিমেন্টস বললাম, ফোকাস, সিনটেক্স, সিস্টেম, রিয়াকশন, সাপোর্ট সিস্টেম, এফেক্টস, রেগুলেশন। এবার প্রত্যেকটা লেভেল পড়েছি, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং, রিফ্লেক্টিভ লেভেল। ঠিক স্যার আছে, ওইখানে বলো বলো বলো। ওই মডেল অফ টিচিং এ ওই 6 নম্বরে ইনস্ট্রাকশনাল আর একটা কি পয়েন্টটা ছিল স্যার? হ্যাঁ, ইনস্ট্রাকশনাল এফেক্ট আর কি, যে কিভাবে তুমি ইভালুয়েট করবে, ইভালুয়েটের দ্বারা তাদের মধ্যে কি এফেক্ট নেই সেটা দেখা হয়। আর একটা স্যার, আর একটা পয়েন্ট কি ছিল? ওই নার্চারাল এফেক্ট। ন্যাচারাল, এটা মানে কি স্যার? নার্চারাল মানে ইনডিরেক্ট কি এফেক্ট আসছে যে একটা স্টুডেন্টদের মধ্যে, তাদের মধ্যে সেইটাকে দেখা আর কি, যে ইভালুয়েটের দ্বারা তাদের মধ্যে ডিরেক্ট কি এফেক্টস, আর ইনডিরেক্ট বলতে তাদের মধ্যে অ্যাকচুয়ালি বিহেভিয়ার কি চেঞ্জ হচ্ছে সেগুলোকে দেখা আর কি, তাদের মধ্যে কি ভ্যালুস নর্মস এগুলো তৈরি হচ্ছে, ইনডিরেক্টলি দেখা আর কি। লেভেলস গুলো পড়েছিলাম। লেভেলস গুলো প্রত্যেকটা ফাউন্ডার, এবার তার স্টেপ, সিনটেক্স, সিস্টেম, সাপোর্ট সিস্টেম। এই ছিল আজকের ক্লাসের কনক্লুশন। থ্যাংক ইউ। কোনো কোয়ারিস? কোনো কোয়ারিস? আচ্ছা স্যার, একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলুন। বলছি স্যার, পিআইডির যে স্টেজ গুলো আছে, যেমন স্যার প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ, অপারেশনাল কথাটার মানে কি স্যার? সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ। অপারেশন মানে কি বলো? অপারেশন করা মানে কি? মানে কোনো কাজ চলতে থাকা নাকি স্যার? কোন কাজ চলতে থাকা? অপারেশন করা মানে কি? সমস্যা নির্মূল করা।
অপারেশন মানে হচ্ছে অ্যাক্টিভলি কি কাজ করছো, কি পারফর্ম করছো সেইটাকে দেখা, অপারেশন করা। হ্যাঁ, স্পেসিফিক অ্যাকশনটাকে। যেমন ডাক্তার কি অপারেশন করা মানে কি তারা কি প্যাসিভ থেকে অপারেশন করে দেবে? সবসময় কাজ করছে, অ্যাকশন করা, কাজ করা। স্পেসিফিক অ্যাকশন। হ্যাঁ বলুন। স্পেসিফিক অ্যাকশন বুঝতে পারলাম না। স্পেসিফিক কোনো কাজ করা, অ্যাকশন করা। আচ্ছা স্যার, বুঝলাম, থ্যাংক ইউ। বুঝে গেছে তো? এবার কোন স্টেজে তার স্পেসিফিক কি ফাংশন হচ্ছে, কাজ হচ্ছে, সেটা জানা হচ্ছে অপারেশন। আচ্ছা, কি পারফর্ম করছে। থ্যাংক ইউ স্যার। আর কারোর কিছু কোনো কোয়ারিশ? তাহলে এখানেই ছাড়বো। স্যার আজকে অ্যান্ড্রাগোজি পড়াবেন বলছিলেন? না, আমি অ্যান্ড্রাগোজি বলিনি, আমি বললাম তোমাদের এই যে টাইপসটা বলেছিলাম, এই যে সিলেবাসে আছে দেখো এখানে প্রথমে বলেছিলাম না, এই যে এইটা পড়বে এই পর্যন্ত, লেভেলস অফ টিচিং অর্গানাইজিং। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বেশ বেশ, থ্যাংক ইউ সবাইকে কোঅপারেট করার জন্য। আচ্ছা, আর কারোর কিছু প্রশ্ন আছে স্যারের কাছে? একটু রিপ্লাই করবেন। কারোর কিছু জিজ্ঞাসা আছে কি? না ম্যাডাম, আর জানা। ওকে, আচ্ছা, তার সাথে বলি যে 21 তারিখ আবারও ওপেন টু অল আরেকটি ক্লাস রয়েছে আরেকটি ইউনিটের ওপর। সামনে সেট এক্সামকে মাথায় রেখে পরপর বেশ কিছু ক্লাস অ্যারেঞ্জ করা হয়েছে, যে ইউনিটগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে সেই রকম ইউনিটগুলোকে মাথায় রেখে এই ক্লাসগুলো অ্যারেঞ্জ করা হয়েছে। তাই যারা আজকের ক্লাসে এখনো পর্যন্ত আছেন, আমি আশা রাখি বৃহস্পতিবারের ক্লাসও আমি তাদেরকে প্রত্যেককে সবাইকে দেখতে চাই, এবং প্রত্যেকে যাতে এই লাইভ ক্লাসটা করেন, কারণ এই ক্লাসগুলো করে কিছুটা হলেও বেশ কিছুটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হচ্ছে। অনেকেই জানিয়েছে যারা নতুন স্টুডেন্ট যে এত কম সময়ের মধ্যে কিভাবে সেট এক্সামটা দেব। যে জায়গাগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে সেই ইউনিটগুলোকে মাথায় রেখে যখন ক্লাসটা অ্যারেঞ্জ করা হচ্ছে, তো সেই ক্লাসগুলো যদি করেন প্রত্যেকে, সেট এক্সামটা পাশ করবেন একটুখানি আমি আশ্বাস আপনাদেরকে দিতে পারি। ওকে, কারণ যারা আমাকে ফোন করে জানিয়েছেন যে এত কম সময়ের মধ্যে কিভাবে সবটাকে কভার করব, তো সে জায়গা থেকে বলবো যে ক্লাসগুলো প্রত্যেকে লাইভ ক্লাস করুন। আর এই ভিডিওটা স্যারের যে ক্লাস নিলেন আজকের ভিডিওটা কিছুদিনের মধ্যে, কাল বা পরশুর মধ্যেই আপলোড করা হবে, এবং তার সাথে পিপিটিও হচ্ছে যে গ্রুপেতে দেওয়া হবে। তাই প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপেতে জয়েন হয়ে থাকবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপেতেই হচ্ছে যে পিপিটি দেওয়া হবে, এবং ক্লাসও হচ্ছে যে যেটা টোটাল ক্লাস হলো সেই ক্লাসের লিঙ্কও শেয়ার করা হবে। এখন যারা প্রত্যেকে ক্লাস করলেন তাদের যা কোয়ারিজ আছে স্যার তো অবশ্যই মানে প্রত্যেকটা মুহূর্তে আমি শুনলাম যে উনি সলিউশন করেছেন, কিন্তু তারপরও নিজেরা বাড়িতে পরে আবার ক্লাসটা দেখুন, পিপিটিটা দেখুন, দেখে কোথাও যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট আছেন তারা প্রত্যেকে আমার নাম্বার জানেন, তারা সেই মডারেটরের নাম্বারেতে, এডুকেশন ডিপার্টমেন্টের মডারেটর নাম্বার যেখানে কোথায় পাবেন সেটাও আমি বলে দিচ্ছি, ব্যাচ শিডিউলের নিচেতে দেওয়া আছে। প্রত্যেকে ব্যাচ শিডিউল যেখানে দেখছেন তার নিচেতেই পেয়ে যাবেন ফোন নাম্বার। সেই ফোন নাম্বারেতে আমাকে হোয়াটসঅ্যাপ, কল বা ভয়েস যেটা আপনাদের কমফোর্টেবল জোন হবে সেইভাবে আমাকে জানাতে পারেন। যেহেতু এটা ওপেন টু অল ক্লাস, তাই আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট ছাড়াও অনেকে বাইরে থেকে জয়েন করে আছেন, তো তাদের ক্ষেত্রে আমি বলবো তাদেরও যদি কোনো সমস্যা থাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, কারণ অনেক ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের রয়েছে, সেখানেও আপনারা জানাতে পারেন। বা ভিডিও যখন ক্লাসের ভিডিও যখন আপলোড হবে ইউটিউব চ্যানেলে, যখন আমাদের আপলোড হবে বিএসসি স্যার ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন, তার কমেন্ট সেকশনও জানাতে পারেন, আমি কিন্তু রিপ্লাই দেব। ওকে, তো যাদের যা পেড ব্যাচ হোক আনপেড ব্যাচ হোক, এখানে যতজন স্টুডেন্ট রয়েছেন তারা প্রত্যেকেই আমার স্টুডেন্ট, তাই আমি আশা রাখবো তাদের যা কোয়ারিজ আছে তারা প্রত্যেকে আমাকে জানাবেন, আমি প্রত্যেকের অ্যান্সার দেব। আপনাদের যেটা কমফর্ট জোন আছে, যেভাবে জানাতে আপনাদের সুবিধা আপনারা সেভাবেই জানাবেন। আর গ্রুপ ফলো করবেন, পিপিটি এবং ক্লাস লিংক পেয়ে যাবেন। ওকে,
আর নেক্সট যে বৃহস্পতিবার 21 তারিখ ক্লাস রয়েছে, আরেকটি ইউনিটের উপর ক্লাস রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট এরিয়া নিয়ে ক্লাস রয়েছে। যারা আমাদের পেড ব্যাচ আছে তারা প্রত্যেকে ব্যাচ শিডিউল ফলো করবেন, ব্যাচ শিডিউল দেওয়া রয়েছে। আর যারা আনপেড ব্যাচের আমাদের বাইরে থেকে স্টুডেন্ট এখানে জয়েন করে আছেন তারা বিভিন্ন গ্রুপ দেখবেন, সেখানেতে কিন্তু আমাদের পোস্টার পড়বে, কালকের মধ্যেই পোস্টার পড়ে যাবে। কি ইউনিটের ওপর কোন স্যার ম্যাডাম ক্লাস নিচ্ছে সেটা ইন ডিটেলস আপনারা জানতে পারবেন। আর কিছু কারোর কিছু বলার আছে? ম্যাডাম একটা ক্লাসের আগে একটা ক্লাস হয়েছিল, ওইটা একটু ইউটিউবে আপলোড করলে ভালো। 10 তারিখের ক্লাস তো? হ্যাঁ হ্যাঁ 10 তারিখের। হ্যাঁ বলুন। যেটা প্যাবলো বারো পড়াচ্ছিল ওই ক্লাসটা। হ্যাঁ 10 তারিখের ক্লাস, হ্যাঁ আমার মাথায় আছে, ওটা কালকেতেই আপলোড হবে। 10 তারিখে যেটা প্রথম ফ্রি ওপেন টু অল ক্লাস হয়েছে, ওটা বিনয় স্যারের ক্লাস হয়েছে, ওটা আগামীকাল আপলোড করা হবে। দেন তারপরে এই ক্লাসটাও আপলোড করা হয়ে যাবে। আপনারা যারা যেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ একটু ফলো করবেন, কালকের মধ্যে আপলোড হয়ে যাবে। ওকে। আর আগের দিনের গতকালের যে ক্লাস হয়েছে সেই ক্লাস মানে 14 তারিখের ক্লাস, সেটা আপলোড করা হয়েছে এবং পিপিটিও শেয়ার করা হয়েছে। পিপিটিটা অবশ্যই দেখবেন প্রত্যেকে, এবং যেটা ভিডিও ম্যামের আছে শান্তশ্রী ম্যামের, তো সেই ভিডিও হচ্ছে ইউটিউবে আমাদের আপলোড করা হয়েছে, প্রত্যেকে বারংবার দেখুন। যদি কোথাও গিয়ে কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে জানাবেন। ওকে, আমি বারংবারই বলছি, পেড আনপেড ব্যাচ বলে এরকম স্টুডেন্ট বলে কিছু নেই, সবাই আমার স্টুডেন্ট। তাই যার যেখানে সমস্যা হবে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের যেরকম কমফোর্ট জোন আছে, যেটাতে আপনাদের জানাতে সুবিধা, যেভাবে জানাতে সুবিধা সেভাবেই আপনারা আমাকে জানাবেন। ওকে। আর কারোর কিছু বললেন একবার বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। ওই মানে যোগাযোগ করার জন্য একটু ফোন নাম্বারটা বলে। হ্যাঁ পেড ব্যাচে যারা আছে তাদের তো ফোন নাম্বার দেওয়াই আছে, ব্যাচ শিডিউলের নিচে আপনারা দেখতে পাবেন। আর যারা আনপেড ব্যাচের আমাদের স্টুডেন্ট, মানে যেহেতু এটা ওপেন টু অল, তারা কমেন্ট সেকশনে জানাতে পারেন বা আমাদের অ্যাডমিশন ডিপার্টমেন্টেও কল করতে পারেন। ওকে। আর কারোর কিছু বলবেন? কেউ কিছু বলবেন? আচ্ছা, স্যারের কাছে আর কিছু কারোর জিজ্ঞাসা নেই তো? ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে ক্লাসটা এখানেই শেষ করছি। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে যতজন এখানে ক্লাসটা করলেন। ওকে ওকে, শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। স্যার তাহলে ক্লাসটা শেষ। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, তাহলে ক্লাসটা শেষ করলাম। যারা আছেন তারা লেফট হয়ে যেতে পারেন। ওকে।